আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আল্লাহ, সবাই যে আশায় একত্রিত হয়েছি সকলের মনের আশা তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন। গত ক্লাসে আমরা পেনাল কোডের 13 অধ্যায় 14 অধ্যায় মোটামুটি দুটো অধ্যায় পড়ে ফেলছি। তার মধ্যে আমরা আজকে রিভিশন দেব যতদূর, যেহেতু আপনাদের আপনাদের কাছে ধারাগুলো বেশি হয়ে গেছে সেহেতু আমরা আরেকটু রিভিশন দিয়ে নতুন ক্লাসে যাব আজকে ইনশাল্লাহ। তো আমরা 13 অধ্যায় কি কি পড়ছি একটু মনে করার চেষ্টা করি। বাটখারা বা মাপকাঠি সংক্রান্ত যে অপরাধ, মাত্র 4টা ধারা ছিল। কি কি ছিল? 64, 65, 66, 67। 264, 200 বলি নাই না, 264, 265, 266, 267। আচ্ছা, 264 ধারায় বলা আছে ওজনের জন্য যে অপ্রকৃত যন্ত্র আছে সেটার প্রতারণামূলক ব্যবহার। যদি কোনো ব্যক্তি জেনে শুনে জানে যে এই ওজন যন্ত্রে ভেজাল আছে, জানার পরও কি করে প্রতারণামূলক ভাবে ব্যবহার করে, সেই ব্যক্তির দণ্ড হলো 264। 265-তে বলছে বাটখারা বা মাপকাঠি এগুলো যদি অপ্রকৃত হয়, এগুলো আপনি প্রতারণামূলক ভাবে ব্যবহার করলে আপনার দণ্ড হলো 265। এবার আসেন, এই বাটখারা বা মাপকাঠি দুটোই যদি দখলে রাখেন, আপনি জানেন যে এটা ভেজাল, জানার পরও দুই ধরনের যে কোনো একটাও যদি দখলে রাখেন, দণ্ড হলো 266। আর এগুলো যদি প্রস্তুত করেন, বিক্রয় করেন, যদি জানেন যে এটা আপনার ভালো হিসেবে খাঁটি হিসেবে ব্যবহার হবে, জানার পরেও যদি আপনি এটা বিক্রি করেন, তখন দণ্ড 267। এই ছিল প্রথম অংশটুকু। এর পরের অধ্যায়ে যাব, 14 অধ্যায়। গণ উপদ্রব সংক্রান্ত বা জনস্বাস্থ্য, নৈতিকতা, শোভনতা এই সংক্রান্ত যে অপরাধগুলো 268-তে প্রথমে বলা আছে গণ উপদ্রব কাকে বলে। কতগুলো গণ উপদ্রবের বিষয় এখানে আলোচিত হয়েছে। মোটামুটি 11 রকমের গণ উপদ্রব 268-তে বলা আছে। পরে আবার এগুলো ধারা অনুযায়ী শ্রেণীবিন্যাস করা আছে। আচ্ছা, তাহলে 268-তে গণ উপদ্রব কাকে বলে? যদি কোনো ব্যক্তি তার পাশে বসবাসকারী, আশেপাশে বসবাসকারী, পাড়া পাড়া প্রতিবেশী যারা আমরা বলতে পারি, বা পার্শ্ববর্তী জমিতে বসবাসকারী কোনো ব্যক্তির জন্য এমন কোনো কাজ করে যেটা তার জন্য ক্ষতি, বিপদ, বাধা, বিরক্তি সৃষ্টি করে, তাহলে তিনি গণ উপদ্রব করেছেন বলে গণ্য হবেন। এটাই ছিল সংজ্ঞা, তাই না? আপনি যদি 2 লাইন সংজ্ঞা দেন তাতেও হবে, আর যদি বড় করে লিখতে চান তাহলে আপনি 11 প্রকার গণউপদ্রব লিখতেও পারেন। আবার অনেকের লেখা অনেক রকম, যেটা যার কাছে সুবিধা মনে হয়। সব সময় নম্বর খেয়াল করে আমি উত্তর লিখতে বলছি, নম্বর খেয়াল করবেন। 2 নম্বরের জন্য 5 পাতা লিখলেও আপনি 3 পাবেন না, আর 3 নম্বরের জন্য আপনি যদি 1 পাতার অল্প একটু লেখেন তাতেও আপনি নম্বরের অনুযায়ী প্রশ্নটার মান কম হয়ে যায়। এগুলো খেয়াল করে আপনাকে উত্তর লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সংজ্ঞা আপনি 2 রকম করে দিতে পারেন। প্রথমে ছোট্ট সংজ্ঞাটা দিতে পারেন, আবার যে 11 প্রকারের গণউপদ্রব আছে এগুলোও লিখতে পারেন, আবার সংজ্ঞা দিয়ে সাথে 2-1টা উদাহরণও দিতে পারেন। মনে করেন ছোট সংজ্ঞাটা যদি দেন, যেটা আমি বললাম, তাহলে আপনি যেমন দিয়ে 2টা দিলেন, রোগের সংক্রমণ বিস্তার, পানি দূষণ করা, আবহাওয়া দূষণ করা ইত্যাদি। আর যদি বড় সংজ্ঞাটাই দেন, যে পেনাল কোডের 268 ধারা পর্যালোচনা করলে দেখা যায় কোনো ব্যক্তি যদি সে যেখানে বসবাস করে তার আশেপাশের লোকদের মধ্যে রোগের সংক্রমণ বিস্তার ঘটায়, পানি দূষণ করে, এগুলো সব লিখে লিখলেন, যে তাহলে তিনি গণউপদ্রব করেছে বলে গণ্য। দুইটাই ঠিক আছে, তবে নম্বর অনুযায়ী আপনি নম্বর দেখবেন আপনার এই প্রশ্নের জন্য কত নম্বর দেয়া। তবে আমার মতে ছোট সংখ্যাটা লিখে 2-3টা উদাহরণ দিলেই হয়ে যায়। তা আপনাদেরকে পড়ানো যন্ত্রণা যন্ত্রণা না? তা আমি সংক্ষেপে মনে রাখার জন্য একটা টেকনিক শিখাই দিছি, আপনারা ওইটাই খাতায় তুলে দিছেন হুবহু। রোগ, পানি, আবহাওয়া, এটা আপনার এক্সামিনার বুঝবে। রোগ কি, পানি কি, রোগের সংক্রমণ বিস্তার লিখতে হবে আপনাকে, পানি দূষণ লিখতে হবে আপনাকে। আপনি যদি রোগ, পানি, আবহাওয়া দেন তাহলে কি হবে? ওটা তো আপনাদেরকে মনে রাখার একটা টেকনিক দিয়েছিলাম আমি। আচ্ছা, এরপরে আসেন 269 ধারা, অবহেলাপূর্ণ কাজের দ্বারা রোগের সংক্রমণ যদি বিস্তার ঘটায় কোনো ব্যক্তি। 269 হলো বিদ্বেষপূর্ণ বা হিংসাত্মক ভাবে রোগের সংক্রমণ বিস্তার ঘটালে তার দণ্ড। এই দুইটা একটু আলাদা, তাই না? এরপরে আসেন 271 ধারায় হলো সঙ্গ নিরোধ নিয়ম, সঙ্গরোধ নিয়ম বা কোয়ারেন্টাইনের নিয়ম অমান্য করা। 271, এরপরে 272 থেকে শুরু হয়েছে খাবার দাবারে ভেজাল দেয়া। 272 হলো খাদ্য ও পানীয়তে ভেজাল। 73 ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় করা, বিক্রয়ের জন্য প্রদর্শন করা অথবা উপস্থাপন করা। 273 ঔষধ বা ভেষজ পদার্থে ভেজাল দেয়া, যেটা খাঁটি বলে ব্যবহৃত হতে পারে, জেনেও যদি এটাতে ভেজাল দেয় তাহলে 273। এবার আসেন 274, এই ভেজাল ভেষজকে খাঁটি বলে ব্যবহার করা বা বিক্রয় করা, বিক্রয় প্রস্তাব করা, প্রদর্শন করা।
তাহলে 276 বলছে যে এক ভেষজকে অন্য ভেষজ হিসাবে আপনি যদি উপস্থাপন করেন বা বলেন, একটা ঔষধকে অন্য ঔষধের জায়গায় যদি চালিয়ে দেন, বিক্রয় করেন, তাহলে প্রস্তাব করেন, তাহলে দণ্ড 276। এই পর্যন্ত একটু আলাদা করে মনে রাখবেন, তাহলে আপনার এগুলো পাট পাট করে পড়লে হবে কি, আপনার আমি যেমন যেভাবে মনে রাখার চেষ্টা করি আপনারাও এইভাবে চেষ্টা করেন, তাহলে হয়ে যাবে। এরপরে আসেন 277 থেকে শুরু হয়েছে পানি দূষণ। সরকারি প্রস্রবণ অথবা জলধারের জল, এগুলো তার উপযোগিতা বা কর্মক্ষমতা হ্রাস করা, নষ্ট করা। কত ছিল? 277। 278-এ পড়ছি আমরা আবহাওয়াকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা, সোজা ভাষায় আবহাওয়া দূষণ। 77 পানি দূষণ, 78 আবহাওয়া দূষণ। এরপরে আসেন 79। সব ধারাই বাদ দেওয়া যায়, আপনি না পড়তে চাইলে এত জোর নাই, বাদ দেন, সমস্যা নেই। এগুলো যদিও বিশেষ ক্ষমতা আইনে চলে গেছে কিছু কিছু। এরপরে আসেন 279। শোনেন, আপনারা একটু কষ্ট পায় না আমার ক্লাসে? কেন? আমার ক্লাসে এমন ছাত্র আছে যারা আগামী বছর ইনশাল্লাহ 1 থেকে 10-এর মধ্যে থাকবে। তো যে ছাত্রটা 1 থেকে 10-এর জন্য লেখাপড়া করে, তাকে তো সবগুলো ধারাই পড়াতে হবে। আপনি একটু দুর্বল অপেক্ষাকৃত, তাহলে আপনি একটু কম পড়েন, সমস্যা নাই, কিন্তু আমাকে তো শিক্ষক হিসেবে সবাইকেই দেখতে হবে না? যাদের খুব বেশি চাপ লাগে গণউপদ্রব থেকে আমি বেছে বেছে ধারা বলে দিব, এটা পরীক্ষার আগে। এখনই বললে তো পড়বেনই না, এখন তো তবুও ভয়ে হলেও একবার রিডিং পড়বেন, বোঝেননি? আচ্ছা, তাহলে 277-এ ছিল পানি দূষণ, 278-এ হলো আবহাওয়া দূষণ, 279-তে জনসাধারণের চলাচলে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালানো। তবে আপনারা মনে রাখতে চাইলেই পারবেন, সম্ভব। 279 বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালানো, 280 জাহাজ চালানো, 281 বয়াবাতি চিহ্ন, এগুলো নষ্ট করা অথবা দিক বা গতিপথ পরিবর্তন করে ক্ষতি করা। 281 282-তে ভাড়ার জন্য অতিরিক্ত বোঝাই করে নৌকা বা জাহাজ চালানো। 282 রাজপথে চলাচলে বা নৌপথে সর্বসাধারণের উন্মুক্ত নৌপথে চলাচলে বাধার সৃষ্টি করা। আচ্ছা, কত পর্যন্ত বললাম? 283। এবার 4টা ধারা বলছিলাম কিভাবে মনে রাখবেন: 84, 85, 86, 87। বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র, এটা আবার এইভাবে লিখেন না। বিষাক্ত বস্তু সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। অগ্নি বা দাহ্য পদার্থ, যেটা একটুতেই জ্বলে যায় আর কি। দহনযোগ্য, যেটা দ্রুত জ্বলে যায়। মনে করেন যে কোনো গ্যাস আপনি একটু কাছে যদি আগুন নিয়ে যান, সাথে সাথে ওটা একা একা জ্বলে যাবে, এরকম। অগ্নি বা দাহ্য পদার্থ সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 85, 86-তে যন্ত্রপাতি সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ, বিস্ফোরক বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত আর কি তাচ্ছিল্যপূর্ণ আচরণ, যেটা যেভাবে রাখার কথা সেভাবে রাখলেন না, নিয়ম মানলেন না। এরপরে যন্ত্রপাতি সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। তাহলে 84, 85, 86, 87 এই এই 4টা আলাদা করে ফেলবেন: বিষাক্ত, অগ্নি, বিস্ফোরণ, যন্ত্র। এরপরে আসেন 88। 288 দালান কোঠা ভেঙে ফেলার ব্যাপারে বা মেরামত করার ব্যাপারে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 288। 289। 289 তো আমি ভুলে গেলাম, 289 কি পড়ছিলাম? গণউপদ্রব। 289, 290 মনে নাই, লেখেন, একটু মেসেজ দেন। 290 হলো প্রকারান্তরে ব্যবস্থিত নয় এই ধরনের উপদ্রবের, ও আচ্ছা, প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ, যাই হোক। 290 হলো প্রকারান্তরে ব্যবস্থিত নয় এই ধরনের উপদ্রবের শাস্তি। তারপরে 291, এটার সঙ্গে গত ক্লাসে ধারা জিজ্ঞাসা করেছিলাম, আপনারা উত্তর দিতে পারেন নাই। ফৌজদারি কার্যবিধির 143 ধারায় বলা আছে, কোনো ব্যক্তিকে গণ উপদ্রবের পুনরাবৃত্তি নিষিদ্ধ করার পরেও যদি তিনি গণ উপদ্রব করতেই থাকেন, মানে নিষিদ্ধ করতে পারবেন 143 ধারায়, আর আপনি যদি এটা না মানেন 291 ধারায় দণ্ডের ব্যবস্থা আছে। ধারা দুটো পাশাপাশি পড়ে ফেলবেন, তাহলে আর ভুল হবে না। ফৌজদারি কার্যবিধি 143-এর সঙ্গে একসঙ্গে না, মানে দুটোতেই একই ধরনের কার্যক্রম, একটাতে দণ্ডের ব্যবস্থা, আরেকটাতে পুনরাবৃত্তি নিষিদ্ধ করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত। তারপরে কত ধারা ছিল? 200 কত বললাম? 290 বললাম, 291 বললাম। এরপর আসেন 292, অশ্লীল বই পুস্তক বিক্রি করা, প্রদর্শন করা, প্রস্তাব করা, এগুলো। 292, 293, এটাই যদি আপনি 20 বছরের কম বয়স্ক শিশুর নিকটে বিক্রয় করেন, তখন আপনার দণ্ড 293। তাহলে দুইটা ধারা কেন? এটা ধারার থেকে এটা ধারায় দণ্ডটা বেশি। অশ্লীল পুস্তক আপনি একটা অ্যাডাল্ট মানুষের কাছে বিক্রি করলেন, আপনার দণ্ড হবে 3 মাস পর্যন্ত। এটাই যদি আপনি শিশুকে নষ্ট করেন, যুব সমাজ নষ্ট করেন, তাহলে আপনার দণ্ড হবে 6 মাস পর্যন্ত, যদিও দণ্ড খুবই কম। আচ্ছা,
এরপর আসেন 294, অশ্লীল কার্য বা সঙ্গীত করা, এগুলো তো বলছি গত ক্লাসে। 295, 94 পরে 94 ক খ আছে। 294 কয় বললো যে লটারি অফিস পরিচালনা করা, সরকারি অনুমোদিত যে কোনো লটারি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এছাড়া অন্য কোনো লটারি করলেও কিন্তু গণউপদ্রব বলেই গণ্য হবে। কত? 294 ক। এবার আসেন 294 খ, মানুষের বিরক্তি সৃষ্টি করে, অবশ্যই এগুলো যেহেতু উপদ্রবের অপরাধ, বিরক্তি সৃষ্টি হতে হবে, এটা একটা ব্যাপার। আর এই যে বাধা বিপত্তি বিরক্তি সৃষ্টি করতেছেন, এটা লটারি করার মাধ্যমে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করছেন। আমি দুঃখিত, নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা, তাহলে 294 ক বুঝলাম। 294 খ, 294 খ হলো এই যে লটারি, এগুলো এগুলো করা। লটারি যদি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির জন্য করেন, অর্থাৎ যদি আপনি বিজ্ঞাপন করেন, অর্থাৎ নতুন প্রোডাক্ট একটা তৈরি হলো, নতুন কোম্পানি, আপনি কি করলেন, এটার উপরে লটারি করলেন, যে এটা কেনেন, কিনলে লটারি করলে, এরকম করে আপনি একটা লটারি পরিচালনা করলেন। সেই ক্ষেত্রেও পুরস্কার, বাণিজ্য ইত্যাদি উপলক্ষে পুরস্কার প্রদানের ব্যবস্থা করা, তো এটা করলেও অপরাধ। বুঝতে পারছেন? যেমন আমরা যে মেলা দেখি না, মেলায় বিভিন্ন লটারি করে, এগুলো কিন্তু অনুমোদন নাই। তাহলে অনুমোদন না থাকলে অবশ্যই বেআইনি বলে গণ্য হবে। বুঝতে পারছেন? এই ছিল পড়া, আপনাদের গত ক্লাসের পড়া। আমরা আজকে নতুন ক্লাসে পড়া যাব, কিন্তু একটা লোক পড়া দিতে পারলেন না। 200, আচ্ছা 281 পর্যন্ত পড়াটা দিতেন, যে পর্যন্ত ছিল। পরের অংশ না হয় আবার একটু বুঝিয়ে দিতাম, কিন্তু আপনারা যে কি করতেছেন আমি তো বুঝি না। আজকে আসেন আমরা নতুন ক্লাসে যাব। আমি একটা সিদ্ধান্ত নিছি, সেটা হলো আপনাদের পেনাল কোডের পাশাপাশি মাইনর অ্যাক্ট গুলো চলবে আগামী ক্লাস থেকে। আগামী ক্লাসে হবে না, পরের ক্লাস থেকে। আগামী ক্লাসে আপনাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, সেটা হলো অপরাধজনক প্রাণহানি বা নরহত্যা, আর দণ্ডার্হ নরহত্যা আর খুন। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ভালোভাবে মাথায় না নিলে যে কোনো উদাহরণ যখন দিবে, এটা আপনার কষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য শতভাগ মনোযোগের সাথে ক্লাস করতে হবে। আগামী ক্লাসটা মানে পরের যে লেকচারটা পাবেন আপনারা, সেটা এই অপরাধজনক প্রাণহানি আর খুন পার হয়ে গেলে আমরা পেনাল কোডের সাথে সাথে মাইনর একটা 4-5টা, বেশি না 4-5টা করে ধারা প্রতিদিন পড়বো। দেখবেন যে এভাবেই পড়তে পড়তে অনেকগুলো আইন শেষ হয়ে গেল। প্রথমে আমরা পেনাল কোডেরও ধারা কিছু কম নেব। এদিক থেকে ধরেন 10টা পড়লাম ধারা পেনাল কোডের, মাইনর অ্যাক্ট থেকে আমরা 5টা পড়বো। এভাবে 15টা করে ধারা পড়ে ব্যালেন্স করে করে আগায় যাবো ইনশাল্লাহ। আসলে হয় কি, প্রত্যেকটা অধ্যায়, পেনাল কোডের অধ্যায়গুলোর যদি লেকচার আলাদা আলাদা থাকে তাহলে সুবিধা হয়, আপনাদেরই সুবিধা। তাহলে আপনি একটা অধ্যায় একটা লেকচারে পাচ্ছেন, যখনই দুইটা আলাদা আলাদা লেকচার শুনতে হয় সমস্যা না, বলেন? এই জন্য ওই ধারাগুলো একসাথে রাখার চেষ্টা, বা এভাবেই রেকর্ডিং গুলো করা। তো যাক, আপনাদের যেহেতু কষ্ট হয়ে গেছে কমিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু পরীক্ষার আগে যেভাবেই হোক এগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? আসেন আমরা আজকে মূল ক্লাসে যাব। আজকে পড়বো আমরা ধর্ম সংক্রান্ত যে অপরাধ, অনেকগুলো অপরাধ হয় ধর্ম সংক্রান্ত। এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমার বিদায় হজের ভাষণের কথা মনে পড়ে যায়। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, আল্লাহ রাসূলের সবচেয়ে সুন্দর এবং সংক্ষিপ্ত ভাষণ, তাই না বলেন? এটাই মনে হয় সবচেয়ে বড় ভাষণ তার, কিন্তু কত কথাগুলোর ভেতরে কত সুন্দর করে বোঝানো, তাই না? পড়ছেন অবশ্যই, অনেকেই পড়ছেন, জানেন আপনারা বিদায় হজের ভাষণ। খুব ভালো লাগে। নিজের ধর্ম অন্যের উপরে চাপিয়ে দিও না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তাই না? খুব সুন্দর কথাগুলো। আচ্ছা যাক, আমরা ক্লাসে যাই। 15 অধ্যায় ঢুকে পড়লাম আজকে। যাদের যাদের বিগত দিনের পড়াগুলো হয়নি তাদের জন্য কি বলবো, সামনে আরো কঠিন দিন আসতে চলছে, কারণ দেখা যাবে অন্য আরেকটা আইন পড়ার সময় আপনার এই আইনের ধারা চলে আসছে। কষ্ট হবে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা ঢুকে যাই ধর্ম সংক্রান্ত অপরাধ। কি কি ধর্ম সংক্রান্ত অপরাধ হয়? ধর্ম সংক্রান্ত যে অপরাধগুলো, সেই অপরাধগুলো যদি সংগঠিত হয় তাহলে পেনাল কোডে কি কি ধরনের শাস্তির ব্যবস্থা আছে? আচ্ছা, অল্প কয়েকটা ধারা, কয়টা ধারা জানেন নাকি এই অধ্যায়ে? আপনাদেরকে বলি যে স্যার যখন ক্লাস, কোনো একটা আগামীকালকের ক্লাসে আমার স্যার আমাকে কি পড়াবে, এটা যদি আমি আগে একটু দেখে যাই তাহলে সুবিধা। কিন্তু আপনারা কখনোই পুরনো পড়াই পড়েন না, আরো তো অগ্রিম পড়বেন, এটা আমি আশাও করি না আপনাদের কাছ থেকে। যাই হোক,
তো আসেন 295 ধারা থেকে শুরু হয়েছে, 295 থেকে 298 পর্যন্ত ধারা, মাঝখানে আবার ক ধারাও আছে, তাই না? মোটামুটি 5টা ধারা আমরা ধরে নিতে পারি। এই অধ্যায় কয়টা ধারা? 5টা ধারা। তো দেখেন, ধর্ম সংক্রান্ত অপরাধ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ লাগবে, এগুলো পড়তে হবে। 295 বলা আছে, কোন ব্যক্তি সে অন্য আরেকজন ব্যক্তির, আমি ধরেন অন্য ধর্মাবলম্বী, আপনি অন্য ধর্মাবলম্বী, তো আপনি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত পাবো আমি, এই কারণে আপনি কি করলেন? উপাসনালয়ের ক্ষতি সাধন করলেন। উপাসনালয় বুঝি যেখানে গিয়ে মানুষ কি করে? সৃষ্টিকর্তাকে স্মরণ করে, সোজা কথা। আপনি যদি ধর্মভেদে উপাসনালয়গুলো চিন্তা করেন, মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের উপাসনালয় আছে, তাই না? তো একজন কি করলো? আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য, সে যাতে কষ্ট পায়, তার এই যে ধর্মের শ্রেণী বিশেষের প্রতি অবমাননা, তার ধর্ম আমি পছন্দ করতেছি না, হয় না এরকম হিংসা বিদ্বেষ কিন্তু হয়। তো অন্য আরেকজনের ধর্ম এভাবে আপনি চাইলেই স্বাধীন দেশে আপনি এগুলো করতে পারবেন না। অন্যের ধর্মর প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি সাধন। কথাগুলো বুঝতে হবে, একই রকম ভাষা, পেনাল কোডের একই রকম ভাষা, শুধু একটু এদিক সেদিক। 295 বলছে, যে কোনো শ্রেণী বিশেষের ধর্মকে অবমাননা করার জন্য আপনি উপাসনালয়ের ক্ষতি সাধন করলেন। উপাসনালয় কিভাবে ক্ষতি সাধন করে? নোংরা করে রেখে আসলেন, ময়লা পানি ফেলে আসলেন। মনে করেন কেউ কি করে, কেউ হিন্দু ধর্মাবলম্বী, তার আপনি উপাসনালয়ে গিয়ে কোনো কিছু ভেঙে দিয়ে আসলেন। একটা সুন্দর করে মনে করেন পূজার জন্য একটা জিনিস রেডি করে রাখছে, আপনি এটাকে ফেলে দিয়ে আসলেন, তো এগুলো করা যাবে না। তাহলে দণ্ড, ওই ব্যক্তি যদি এটা কি করে, অবমাননা করার উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি সাধন করে, পাশাপাশি অপবিত্র করে, কিছুই করেননি, নোংরা করে রেখে আসছেন, ময়লা ছুঁড়ে মারছেন, তাহলেও দণ্ড 295 ধারা। তাহলে একটা ধারা হয়ে গেল আমাদের, তাই না? অপর কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য, তাকে অবমাননা করার জন্য কি করলেন? দুইটা কথা, উপাসনালয়ের ক্ষতি সাধন করা এবং অপবিত্র করা, করে দিয়ে আসলেন। দণ্ডগত 295 ধারা। একইভাবে আপনার ধর্মগ্রন্থ, যেটাতে আপনার বিশ্বাস, সেটাকে যদি কেউ কি করে, এটার যদি অবমাননা করার জন্য ক্ষতি সাধন করে, তখন আপনি কি এটা সহ্য করবেন? একইভাবে সংশ্লিষ্ট ব্যক্তিও 295 দ্বারা, যে কোনো ধর্মেরই হোক না কেন, আপনার ধর্মকে অবমাননা করার জন্য যদি আপনার উপাসনালয় অথবা যেখানে আপনি প্রেয়ার, যেখানে হয় আর কি, আপনি নামাজ পড়েন, অথবা আপনি যেখানে কি করেন, পূজা করেন, অথবা পেগোডা হতে পারে, গির্জা হতে পারে, যেখানেই হোক, ক্ষতি সাধন, এবং দুইটা কথা, একটা অপবিত্র করা, ক্ষতি সাধন করা, দণ্ড 295। এবার আসেন 295 ক, এই ধারাটা কিন্তু পরে এসেছে। এই ধারার দেখেন একই রকম বলা আছে, ধর্মীয় কোন শ্রেণী বিশেষের ধর্মের প্রতি তার বিশ্বাসকে অবমাননা করার জন্য, তার অনুভূতিতে কঠোর আঘাত হানার জন্য ইচ্ছাকৃতভাবে বিদ্বেষাত্মক কার্যসমূহ। তাহলে একটু পার্থক্য আছে কিনা আগেরটার থেকে? আগেরটাতে বলা আছে ক্ষতি সাধন করা, অপবিত্র করা, দুইটা কথা। এটাতে কি বলা আছে? ধর্মের শ্রেণী বিশেষে, যে কোনো শ্রেণী বিশেষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য, তার বিশ্বাসকে অবমাননা করার জন্য আপনি কি করলেন? বিদ্বেষাত্মক কাজ, হিংসা বিদ্বেষ করে আপনি কোনো কাজ করলেন। তো কি করলেন? মনে করেন তার বাসার সামনে একটা মূর্তি আঁকায় রেখে আসলেন, এমন বিচ্ছিরি মূর্তি, সে যেটাকে পূজা করে আপনি সেটাকে নিয়ে ব্যঙ্গ করলেন, অথবা আপনি যে বিশ্বাস করেন তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু লিখলেন, এরকম। যেমন ধরেন বহু আগে ইন্ডিয়াতে একটা এরকম মামলা হয়েছিল, যারা ভাষ্য পড়েছেন তারা জেনেছেন। এখানে বলা আছে, দেখবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও কিন্তু কি করছিল, অবমাননামূলক কথাবার্তা লিখে একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল, নাম হলো রঙ্গিলা রাসূল, এরকম করে লিখছিল কে জানেন? রাজপাল। রাজপাল নামক একজন জনৈক লেখক, তিনি লিখেছিলেন। এটা নিয়েও বিদ্রোহ হয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল। তো যাই হোক, তো তারপরে থেকে এই অনুভূতিতে আঘাত হেনে আপনি যদি কিছু লেখেন, কথিত, লিখিত, শব্দাবলী, দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে কারো ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার উদ্দেশ্যে কোনো কিছু করলে আপনার দণ্ড চলে যাবে 295 ক। তাহলে 295 এবং 295 ক ধারার কি পার্থক্য আমাকে বলেন? 295 ক এর কি পার্থক্য? ওখানে হলো আপনি উপাসনালয় অপবিত্র করলেন, ক্ষতি সাধন করলেন। এখানে কি? বিশ্বাসকে আঘাত করার জন্য কিছু বললেন, কিছু লিখলেন, কোন চিত্র অঙ্কন করলেন। পার্থক্য বুঝতে পারছি? এই ধারাগুলোর পার্থক্য অনেকেই বুঝতে পারি না। তাহলে আপনার ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার জন্য এমন কোন কাজ করা, কিছু লেখনী হতে পারে, কোনো গ্রন্থ, আপনি এমন একটা বই প্রকাশ করলেন যেটা অন্য কোনো ধর্মের
অবমাননা হয় তাহলে সেই বইটাও এর মধ্যে পড়বে, ওই লেখকও এই ধারায় দণ্ডিত হবেন। কত ধারা? 295 এর ক। এবার আসেন 296, ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি করা। হ্যাঁ, হিংসাত্মক ভাবে। একটা লোক, সে নিরীহ, সে তার স্বাধীন দেশ, সে তার ধর্ম অবলম্বন করতেই পারে, কিন্তু আপনি তার উপর কিছু চাপিয়ে দিতে পারেন হিংসাত্মক ভাবে কিছু করলেই, তাহলে সেই ব্যক্তির দণ্ড হবে। তবে কি সেটা লিখিত কথিত শব্দাবলী, দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে যদি এই কাজ করে, তাহলে দণ্ড 295 এর ক। আচ্ছা, এরপরে আসেন 296 ধারা যাব, ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি করা। ধর্মীয় সমাবেশ আমরা বুঝি মুসলমান ধর্মের লোকরা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত হয়, হয় না? অথবা দায়ী যারা আছেন তারা আসেন, এসে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। অনেকেই ঠিক মতো নামাজ কালাম পড়ি না, তাই না, আল্লাহ আল্লাহ করি না। তো তারা যে দাওয়াত দেন, একটা সমাবেশ ধরেন, একটা শান্তিপূর্ণ সমাবেশ, আপনি কি করলেন? ইচ্ছাকৃতভাবে সেখানে গিয়ে গোলযোগ সৃষ্টি করলেন, গোলমাল সৃষ্টি করলেন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উপাসনা অথবা ধর্ম উৎসব অনুষ্ঠানে আইনানুগভাবে নিয়োজিত কোনো সমাবেশে গোলযোগ সৃষ্টি করে, বড় কোনো মাহফিল হলে কিন্তু কি করে, আগেই সব ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি লেগে তারা, তাই না? তো আইনানুগ ভাবেই কিন্তু অনুষ্ঠিত হয়, সেখানে গিয়ে আপনি গোলযোগ সৃষ্টি করলেন, দণ্ড 296। 297 ধারায় অনেকগুলো দণ্ড আছে, প্রথমে দেখি কি কি আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ। গোরস্থান কেন লিখছে? শুধু গোরস্থান মানে গোরস্থান নয়, যেখানে শব দাহ করা হয়। সব বুঝি না, সব মানে মৃতদেহ। মৃতদেহ যেখানে পোড়ানো হয় সেই জায়গায় যদি গোলযোগ সৃষ্টি করে, তারও দণ্ড 297। লাশের অবমাননা করে। আপনি দেখবেন যে মৃতদেহ, মৃত লাশের সাথে যে সঙ্গম, যৌন সঙ্গম হয়, সেটা কিন্তু আপনি অস্বাভাবিক অপরাধের মধ্যে ফেলতে পারবেন না, 377-এ দণ্ড হয় না। তখন কত ধারায় আপনি দণ্ড দিবেন? এই যে 297 ধারায় দণ্ড হয়। ক নামক জনৈক ব্যক্তি, তিনি একজন কি, গোরস্থানের পাহারাদার, তিনি কি করলেন? লাশের সাথে যৌন সঙ্গম করলেন। সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড আলোচনা করুন। আপনি পেনাল কোডের কোথাও দণ্ড খুঁজে পাবেন না, কারণ ওইভাবে স্পষ্ট করে দণ্ড দেয়া নাই। এটা 297 ধারায় যাবে। তাহলে গোরস্থানে অনধিকার প্রবেশ, দণ্ড 297। কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য, দুঃখিত, ধর্মীয় অনুভূতি না, এমনি অনুভূতিতে আঘাত আনার জন্য অনধিকার প্রবেশ করলো, কিন্তু ধর্ম অবমাননাই তো, তাই না, একটা মৃতদেহের সঙ্গে। ঠিক আছে, এরপরে আসেন, এটা একটা গেল, অনধিকার প্রবেশ করলেন তার জন্য আপনি দণ্ডিত হবেন, অবমাননা করলেন তার জন্য দণ্ডিত হবেন, লাশের অবমাননা করলেও আপনি দণ্ডিত হবেন। মনে করেন সব দাহ হচ্ছে কোথাও, আপনি গিয়ে সেখানে কি করলেন? মানুষকে সেখানে অনধিকার প্রবেশ করে কাজে বাধা সৃষ্টি করলেন, অথবা অবমাননা করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তাদেরকে ব্যাঘাত ঘটালেন, তাহলেও দণ্ড 297 ধারায়। যাদের ভাষ্য বই আছে একটু দেখে নেন। 3 প্রকারের কাজকে শাস্তিযোগ্য করা হয়েছে এই ধারায়। 3 প্রকারের কাজকে শাস্তিযোগ্য করা হয়েছে। কি কি? এই ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা লাগবে, এটা পড়ে নেন। মসজিদ, মন্দির, গির্জা প্রভৃতি, কবরস্থান, শ্মশান, এগুলোতে অনধিকার প্রবেশ। আর এগুলো পবিত্র স্থান রূপে গণ্য, এটা প্রত্যেকের বিশ্বাস, তাই না? যার যার ধর্ম সে তো বিশ্বাস করে যে আমার এই জায়গাটা কি পবিত্র স্থান। এখানে যদি অনধিকার প্রবেশ করে, সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড। আবার মৃতদেহকে যদি অবমাননা করে, অথবা অন্ত্যেষ্টিক্রিয়া, তার যে সব পুরানো, অথবা তাকে যে দাফন কাফন করানো হচ্ছে, এই সময় যদি কি করে, গোলমাল সৃষ্টি করে, তারও দণ্ড কিন্তু 297 ধারা। বুঝতে পারছি? এবার আসেন, আপনার মনে প্রশ্ন আসতে পারে এরকম, যে ডাক্তাররা যখন কোনো দেহ চাক করে বা ইয়া করে, তারা যখন কি করে, ওটাকে কি বলে যেন, সুন্দর একটা বাংলা আছে, ভুলে গেলাম আমি বাংলাটা। ব্যবচ্ছেদ। যখন এটা ব্যবচ্ছেদ করে, আমরা যখন বায়োলজির প্র্যাকটিক্যাল করেছিলাম, তখন এটা ভাষা শিখেছিলাম, ব্যবচ্ছেদ কর। তা ডাক্তার যখন কোনো লাশ কাটাছেঁড়া করবে, সেটা আবার অবমাননার মধ্যে পড়বে না কিন্তু, হ্যাঁ, এটা লেখাই আছে স্পষ্ট করে। এই গেল 297 ধারা। এরপরে আমরা যাব 298 ধারা। ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য শব্দসমূহ উচ্চারণ কর। এইবার আসেন, আপনার প্যাচ লেগে গেল কেন? 295-ও আছে লিখিত কথিত শব্দাবলী, আবার 298-ও আছে ইচ্ছাকৃতভাবে শব্দ উচ্চারণ করা। তাহলে দুইটা ধারার প্রয়োগ কিভাবে হবে, আপনি কিভাবে দিবেন? 297-এর বিষয়টা কিন্তু ব্যাপক। ওটাতে কি কি আছে জানেন? ওটাতে আপনি কিছু লিখলেন, কোনো মূর্তি অঙ্কন করে কাউকে অপমান করার চেষ্টা করলেন, কোনো বই গ্রন্থ এগুলো লিপিবদ্ধ করলেন, সবগুলো দণ্ড যাবে 295-এর কয়। তাহলে 298 কখন হবে? একজন মানুষ অলরেডি সে কি করতেছে,
ধর্মীয় কাজ করতেছে, আপনি তার সামনে গিয়ে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করলেন, তাকে দেখতে হবে। বলা আছে, দেখেন, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত হানিবার অভিপ্রায় উক্ত ব্যক্তি শ্রুতি গোচরে সে শুনতে পায়। এর আগে কি করছেন? দেয়ালের সামনে মূর্তি টানায় দিয়ে আপনি পালিয়ে গেছেন, এরকম। অথবা দূরে থেকে সে শুনতে পায়নি, পরে শুনছে, দেখতে পায়নি, পরে এসে দেখলো। আর এটা কি হতে হবে? শুনতে হবে। ইভটিজিং যেমন শোনেননি ইভটিজিং এর কথা, যে কি করতে হবে? অশ্লীল অঙ্গভঙ্গি, শীষ বাজানো, এগুলো নারীর কান পর্যন্ত পৌঁছাতে হবে, তারপর না ইভটিজিং হবে। অনেকটা এরকম। অর্থাৎ তাকে শুনতে হবে, তার শ্রুতিগোচরে যদি কোনো শব্দ উচ্চারণ করে, আওয়াজ দেয়, ওই ব্যক্তির দৃষ্টিগোচরে কোনো অঙ্গভঙ্গি করে, অথবা তার সামনে এমন কোনো বস্তু রাখে, ধরেন আপনি যেটাকে আপনি উপাসনা করছেন সেটাকেই ব্যঙ্গ বিকৃত করে বানিয়ে আপনার সামনে রাখলো, তাহলে কি হলো? তখন দণ্ড 298 ধারায়। প্রথম দুইটা 2 বছর, পরের তিনটা 1 বছর। দণ্ড মনে রাখতে চাইলে *2*111 এভাবে মনে রাখতে পারেন। মনে রাখতে না চাইলে বাদ দেন, দণ্ড লাগে না। অনেকেই আবার তুখোর আছেন, তারা আবার বলেন স্যার দণ্ড পড়বো বা পড়তে চাই, তাদের জন্য 2*211 এভাবে আপনারা এই 5টা ধারার দণ্ড মনে রাখতে পারবেন। আর যদি মনে রাখতে না চান, কোনো সমস্যা নেই। তাহলে কি কি পড়লাম? 5টা ধারা দেখেন। প্রথমে পড়লাম 295, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য, শ্রেণী বিশেষের ধর্মকে অবমাননা করার জন্য, তার উপাসনালয়কে নোংরা করা, অপবিত্র করা অথবা ক্ষতি সাধন করা। 295 ক, ধর্মীয় কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হানার জন্য কোনো কথিত লিখিত শব্দাবলী, দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে তাকে কি করা? তার ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা। 295 ক। 296, ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি করা। 297, এই যে গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ করা, লাশের অবমাননা করা অথবা অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া বুঝি না, মৃতদেহের যে লাশ দাফন কাফন থেকে শুরু করে পরবর্তী কার্যক্রম সব পোড়া, এগুলোর ক্ষেত্রে কি করা? গোলযোগ সৃষ্টি করা। 298, একই কথা 295-এর মধ্যেই শুধু বলা আছে, এমন তার সামনে কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিকে আঘাত হানার জন্য, কঠোরভাবে আঘাত হানার জন্য এমন কোনো শব্দ উচ্চারণ করা অথবা কিছু বলা বা তার সামনে কিছু রাখা যেটা তার জন্য অপমানজনক, অবমাননাকর, এরকম কিছু, মানে এটা কাছাকাছি থেকে সে দেখতে পায়, শুনতে পায় এমন, তাহলে 298 ধারায় ওই ব্যক্তির দণ্ড হবে। দুটা কিন্তু অনেক কাছাকাছি, তবুও কিন্তু এক 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 নয় ধারা দুইটা। মাত্র 5টা ধারা পড়ছি, কার কার আপত্তি আছে বলেন? আর বলতে হবে 5টা ধারা একজনের থেকে একটু শুনি। যে আগে হাত তুলবে তার কাছে শুনবো, সবার আগে যে হাত তুলবে। আরো বলতে হবে? আমাকে কি বলতে হবে? বলতে হলে বলেন যে স্যার আরেকবার বলেন। আচ্ছা, সাইফুল স্যার বলবেন নাকি? একটু বলার চেষ্টা করেন, সমস্যা নাই, ভুল হলে আমি বলে দিব, হেল্প করবো তো। কথা বলার অভ্যাস থাকা ভালো। দেখেন মাইক্রোফোন খুলতে পারবেন? খোলা যাচ্ছে না? ও আচ্ছা, সরি। এইবার খুলতে পারবেন, হ্যাঁ। বলবেন, বলেন একটা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য, অবমাননা করার জন্য, উপাসনালয়ের ক্ষতি সাধন, অপবিত্র। 95, 95-এর ক, লিখিত কথিত শব্দাবলী দ্বারা অনুভূতিতে আঘাত হানার জন্য ইচ্ছাকৃতভাবে হিংসাত্মক বা বিদ্বেষাত্মক কার্য। 95-এর ক। 96, 96 ধর্মীয় সমাবেশে গোলযোগ। 97, গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ। 98, একই কাজ শ্রুতি, যেন সে দেখতে পায়, শুনতে পায় এমন অবস্থানে থেকে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য অবমাননা করা। শেষ। সোজা ছিল। এটা যদি বলতে না পারেন, আগের অধ্যায়টা রিভিশন দিতে হবে। বলেন কোনটা বললে সুবিধা হয়। আচ্ছা, অন্য যে কেউ বলেন। রাবে আপু বলতে চাচ্ছে, ঠিক আছে বলেন। কেন? মাইক্রোফোন খোলা যাচ্ছে তো, আমি খুলে দিছি না মাইক্রোফোন, দেখেন। অন্যও পড়া বলতে চাচ্ছে, বাহ। অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলফ, এইবার দেখেন তো পারা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। পারা যাচ্ছে এখন। আচ্ছা দাঁড়ান, সাইফুল স্যার একটা শুনি আগে, আমার ক্লাসে মেয়েরা তো বেশি বলে, ছেলেদেরটা আগে শুনি। বলেন। দণ্ডবিধানের যে 295 ধারা, সেটা হচ্ছে শ্রেণী বিশেষে ধর্মের প্রতি যে অবমাননা করা, যেটা উপাসনালয় এবং যেটা মসজিদ, মন্দির, গির্জা, উম, এরকম যে উপাসনালয় গুলো আছে, এটা
অপবিত্র করা এবং ক্ষতি সাধন করা বা ভেঙে ফেলা যেরকম বোঝায় আর কি। হ্যাঁ, এটা 295 ধারা। আর 295 ক, যে যে ধর্মীয় বিশ্বাসকে যে অবমাননা করে অনুভূতিতে আঘাত দেয়া, যেটা হলো ধর্মীয় অনুভূতিতে, যেমন বিভিন্ন ধর্মগ্রন্থ সহ এবং বিভিন্ন ধর্মের যে আমাদের যেমন নবী আছে, অন্যান্য ধর্মের যাদেরকে ওনারা ওইভাবে মানে আর কি, তাদেরকে যে ব্যঙ্গাত্মক মূলক যে কথা বলা এবং এটা প্রচার করা, এটা 295 ক। আর 296 হলো ধর্মীয় সমাবেশ, সভা সমাবেশ স্থল যেগুলো থাকে সেখানে গোলযোগ সৃষ্টি করা, আমাদের যেমন জলসা হয় বা অন্যদের যেমন কীর্তন হয় এরকম জায়গা আর কি। 296। আর গোরস্থানের যে অনধিকার প্রবেশ ইত্যাদি বলতে, যেমন শ্মশান ইত্যাদি বলতে শুধু তো গোরস্থান না, ইত্যাদি বলতে আদারওয়াইজ অন্য অন্য কিছু বোঝায় আর কি। সেজন্য ইত্যাদি কথাটা এখানে আছে। গোরস্থান, শ্মশান বা অন্যান্য জায়গা যেগুলো আছে সেখানে অনধিকার প্রবেশ করে সেখানে যে অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া যে কার্যক্রম আছে সেখানে ব্যাঘাত ঘটানো, এটা 297। আর 298 যেটা হলো আহ ধর্মীয় 298টা হলো অনুভূতিতে যে আঘাত হানার জন্য দৃষ্টিগোচরে ধর্মীয় অনুভূতিতে যে আঘাত হানে সেটা অবশ্যই, যার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে অবশ্যই তার দৃষ্টিগোচরে হইতে হবে, আড়ালে না করে সম্মুখে হইতে হবে আর কি, এরকম দৃষ্টিগোচরে কোনো শব্দ উচ্চারণ করা, এভাবে লেখা আছে শব্দ ধারাটাতে। উচ্চারণ। জি। ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য শব্দসমূহ ইত্যাদি উচ্চারণ করা, মানে শব্দও করলেন বা অন্যান্য কাজগুলোও করলেন। কত সুন্দর উপস্থাপন তার, দেখছেন কথা। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুনতেছি, দাঁড়ান, একটা মেয়েকে নেই, তারপর আপনাকে। আপনি রেডি থাকেন, রাবে আপু বলেন। 295 হচ্ছে ধর্মের প্রতি অবমাননার উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি সাধন বা তা অপবিত্র করা। 295 এর ক হচ্ছে আম, ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে, মানে কঠোরভাবে আঘাত হানিবার উদ্দেশ্যে ধর্মীয় আম, মানে বিদ্বেষাত্মক বা হিংসাত্মক কোনো কিছু, কোনো কার্য করা। 295 এর ক। 296 ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি করা। 297 হচ্ছে গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ। আর 298 হচ্ছে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে, মানে শব্দসমূহ উচ্চারণ করা, মানে বিভিন্ন নোংরা কথা বা ইয়ে কথা এই ধরনের আর কি কথা উচ্চারণ করা। সুন্দর। লিয়াকত ভাইয়া বলেন। স্যার আমি বলবো। অন্যা স্যার দাঁড়াও, ওনার শেষ হোক, তারপর তুমি বলেন ভাইয়া। ওকে। স্যার শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, বলেন। 295 বলছে যে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, আহ, মসজিদ, মন্দির, গির্জা, এই সমস্ত উপাসনালয়ে অপবিত্র করা কিংবা ক্ষতি সাধন করা। 295 এর কয়ে বলছে যে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা বা কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বা কোনো ধর্মীয় মনীষীর ছবি বিকৃত কইরা কোথাও কোনো প্রদর্শন করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে। 296 ধর্মীয় সমাবেশ, ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। 297 আপনার কবরস্থান কিংবা শ্মশানে আপনার অনধিকার প্রবেশ কিংবা কোনো আহ, লাশের অবমাননা করা। অবমাননাকর কিছু করা, লাশের অনধিকার প্রবেশ আর কি। কবরস্থানে অনধিকার প্রবেশ, লাশের প্রতি অবমাননা করা,
বা লাশের ক্ষতি সাধন করা বা এই, আপনার অন্ত্যেষ্টিক্রিয়ার কোনো কার্যক্রমে আহ ওই রকম বাধা সৃষ্টি বা কোনো ধরনের গোলযোগ সৃষ্টি করা। 97। 98 এ বলছে ইচ্ছাকৃতভাবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে কোনো ব্যক্তির উপস্থিতিতে তার ধর্মের বিরুদ্ধে কোনো বিষোদ্গার করা কিংবা তার গোচরীভূত হয় এমন কোনো কথা বলা যেটা আমার আমার ধর্মের ক্ষেত্রে আমার গায়ে লাগে, বা অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তার ধর্মের বিরুদ্ধে কোনো কিছু বিষোদ্গার করা। সুন্দর। অন্না তুমি বলো, তোমার পর আর কারো পড়া নিব না, তারপর স্যার আমরা 295-তে বলছে কোনো শ্রেণী বিশেষের ধর্মীয় উপাসনালয়ের ধ্বংস, অনিষ্ট বা অপবিত্রকরণ। 295 ক-তে বলছে কথিত বা লিখিত শব্দাবলীর মাধ্যমে বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে কোনো শ্রেণী বিশেষের ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা। 296 বলছে ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা, যেমন মুসলমানদের ওয়াজ মাহফিল হতে পারে, হিন্দুদের কীর্তন হতে পারে, ধর্মীয় যে কোনো সমাবেশে গোলযোগ সৃষ্টি করা। 297-তে বলছে মসজিদ, মন্দির, গুরুস্থানে অনধিকার প্রবেশ। 298-তে বলছে ইচ্ছাকৃতভাবে কোনো শ্রেণী বিশেষের ধর্মীয় অনুভূতিতে শ্রুতি গোচরে অথবা কোনো শব্দ উচ্চারণ করে অথবা তার দৃষ্টিগোচরে কোনো বস্তু রেখে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা। খুবই সুন্দর, খুব সুন্দর। সমান সমান হয়েছে আজকে, ড্র ড্র। আপনার ছেলেরাও ভালো বলছেন, অনেক সুন্দর, মেয়েরাও অনেক সুন্দর বলছে। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা 299 থেকে এরকম 5টা ধারা হলে খুব সুবিধা, তাই না? মনে হয় প্রতিদিন 5টা করে পড়াইলেই ভালো, শেষ করা লাগবে না আর আপনাদের পড়া। আজকের জন্য এই 5টা, এর পরে থেকে পড়া বাড়বে আবার। এখান থেকে 10টা পড়বো পেনাল কোডের, ওইদিকে মাইনর অ্যাক্ট করবো। আগামী ক্লাসে আপনারা নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধন অধ্যাদেশ 2025 এইটা একটু দেখে আসবেন, ঠিক আছে? আমি দেখি এটা দিয়ে দিতে পারি কিনা, চেষ্টা করব। আর না পারলেও আপনারা দেখবেন, এখন বই আছে অনেক, একটু দেখে নিবেন। আচ্ছা, তার আগে আমরা একটু আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ, যেহেতু ধারাবাহিক ক্লাস শেষ এবং পড়াগুলো আপনারা বুঝতে পারলেন, আমরা দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশ হলো প্রশ্নের সমাধান। দেখি আমরা 2টা পরীক্ষা নিয়েছি, কি কি প্রশ্নে ভুল ছিল। যারা যারা এখনো পরীক্ষা দেননি তাদেরকে কি বলবো, আমার কিছু বলার নেই। প্রশ্ন সমাধানে যাব, তাই না? প্রশ্ন নিয়ে পরে আর কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি শুনবো না, যা এখানেই সলভ করে নেন। দাঁড়ান, আমি একটু শেয়ার দিই। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল ফৌজদারি কার্যবিধি। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। প্রথম প্রশ্নটা দিয়েছিলাম ফৌজদারি কার্যবিধির 4 নম্বর প্রশ্ন। ফৌজদারি কার্যবিধির অলরেডি 7টা পরীক্ষা হয়ে গেছে, 7টা। এরপর আর কিছু থাকে এমসিকিউ পরীক্ষা দেওয়ার বলেন। তো প্রথম 3টা প্রশ্ন দিতে পারবো না, কারণ ওটা গুগল ফরম্যাটে তৈরি করা হলো। পরে আবার পরের প্রশ্নগুলো সবার অনুরোধে এভাবে বানাইছি। তো যাই হোক, প্রথম 1 নম্বর প্রশ্ন ছিল তদন্তের মূল উদ্দেশ্য কি, খেয়াল করেন, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। 2 নম্বর ছিল কয়টি ক্ষেত্রে জামিন বাতিল করে পুনরায় হেফাজতে গ্রহণ করা যায়, 5টি। এটা ফৌজদারি কার্যবিধি 497 ধারার প্রশ্ন, 5টি ক্ষেত্রে। 3 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত বিচারে আপিল করা যায় না কখন, 2025-এর সংশোধন অনুযায়ী। প্রশ্নটাই ভুল ছিল, প্রশ্নটা পরে ঠিক করে দিচ্ছে, এটাতে সবাই নম্বর পাবেন। 3 নম্বর প্রশ্নে 5,000 টাকার কম হলে, আগে ছিল 50 টাকার কম, এখন হবে 5,000 টাকার কম। এরপর আছেন যার প্রকাশ্য জীবিকা নাই এমন ব্যক্তিকে, এটা কত ধারায় পাবেন? সংক্ষিপ্ত বিচারে আপিল নাই, 260 ধারা দেখবেন। সংক্ষিপ্ত বিচারের দণ্ডের পরিমাণ পরিবর্তন হয়েছে, 260। আর সংক্ষিপ্ত বিচারে আপিল নাই 412, 412 না 14 যেন, আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, সংক্ষিপ্ত বিচারে আপিল নাই, দণ্ডের পরিমাণ 2025-এর সংশোধন অনুযায়ী 5,000 টাকার কম হলে। আচ্ছা, এরপরে আসেন 4 নম্বর প্রশ্ন, যার কোনো প্রকাশ্য জীবিকা নাই এমন ব্যক্তিকে, হয় নাই রে নাহার, যার কোনো প্রকাশ্য জীবিকা নাই এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতে বা করাতে পারেন। যদি গ্রেপ্তার করতে হতো তাহলে অন্য কেউ আপনি চিন্তা করতে পারতেন, কিন্তু এখানে করাতে বলা আছে। হ্যাঁ, প্রশ্ন বুঝে উত্তর দিবেন। এমসিকিউ কিন্তু গুগলি, প্রশ্নের ভিতরে সমস্যা থাকে না, একটু পড়ে বুঝে ঠান্ডা মাথায় উত্তর দিবেন। কয়েক সেকেন্ড সময় তো আপনি পান, যেটা মনে করেন একেবারেই আপনি পারেন সেটা তো আপনি সাথে সাথে দাগিয়ে ফেললেন, কিন্তু যে প্রশ্নটা একটু পড়তে হচ্ছে, সময় নিয়ে পড়তে হচ্ছে, সেটা একটু পড়ে বুঝে তারপর উত্তর দিবেন, তাহলে টাইমটা ব্যালেন্স হবে। আচ্ছা,
যার কোনো প্রকাশ্য জীবিকা নাই এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতে বা করাতে পারেন। গেল 5 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত বিচার কত বছরের অধিক দণ্ড দেওয়া যায় না? 2 বছরের অধিক দণ্ড দেওয়া যায় না। 262 ধারা ফৌজদারি কার্যবিধি, 262 ধারা। কেন ধারাগুলো বলতেছেন না কেন? না না, ঠিক আছে, সমস্যা নাই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেট আসামিকে প্রশ্ন করার সময় কতক্ষণ সময় দিবেন? 3 ঘন্টা সময় দিবেন। 164-তেও পাবেন, 164-র ভাষ্যতে পাবেন, ভিতরের ধারায় পাবেন না। আর সবচেয়ে ভালো হয় প্রবিধান 467 বিধি দেখলে, এটা সালের প্রশ্ন। কমপক্ষে 3 ঘন্টা, কিন্তু কমপক্ষে 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা যারা দাগিয়েছেন তাদেরটা ভুল হয়েছে। আসামি দোষ স্বীকার করলে যে দণ্ড দেওয়া হয় তার বিরুদ্ধে আপিল করা যায় না। দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ডাদেশে আপিল নাই, এটা আমরা দেখছি। ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রেও যদি তিনি দোষ স্বীকার করে আপিল করতে পারবে না। দায়ের আদালতেও দোষ একবার স্বীকার করে নিলে আপনি আর আপিল করবেন কিভাবে? আপিল করা যাবে না। আচ্ছা, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার ফৌজদারি কার্যবিধির কততম অধ্যায়ের আলোচ্য বিষয়? 20 অধ্যায়ের আলোচ্য বিষয়। ম্যাজিস্ট্রেট আদালত 20 অধ্যায়, সংক্ষিপ্ত বিচার 22 অধ্যায়, দায়ের আদালত 23 অধ্যায়। 3টা অধ্যায় পড়তে বলছিলাম, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসেন মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে কখন জামিন দেওয়া যায় না। বাকি অধ্যায়গুলো আপনি না নেন, গ্রেপ্তার, সমন এগুলো নিতে হবে প্রথম দিকের গুলো। শেষ দিক থেকে এই 3টা অধ্যায় নিলেই হবে। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে কখন আসামিকে জামিন দেওয়া যায় না? 16 বছরের বেশি বয়স্ক হলে। জামিন দেওয়া যায় পর্যন্ত যে ব্যক্তি পড়ে আর বাকিটুকু পড়েননি সে কিন্তু উত্তর ভুল লিখছেন। তাহলে জামিন দেওয়া যায় না কখন? 16 বছরের বেশি হলে আপনি তাকে জামিন দিতে পারবেন। 497 ধারার প্রশ্ন, কোন কোন আদালত বেআইনিভাবে আটক কোন আদালত বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য পরোয়ানা দেন? সবগুলাই। এটার উত্তর হবে সবগুলাই। উত্তরটা ভুল আছে, ঠিক আছে, এটা একটু কারেক্ট করে নেন। সবগুলো হবে প্রথম শ্রেণী মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর আসেন জামিনের অযোগ্য অপরাধে জামিন দেওয়া হয় ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 497 ধারায়। ধারার প্রশ্নে তো আর সমস্যা নাই, তাই না? এরপর আসেন শান্তিরক্ষা সদাচরণের মুচলেখা বানান ভুল হয়েছে। মুচলেখার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় কত ধারায়? 112 ধারায়। অভ্যাসগত অপরাধীদের কয় শ্রেণীর লোকের নিকট থেকে মুচলেখার কারণ দর্শানো হয়? 6 শ্রেণী। কত ধারা? ফৌজদারি কার্যবিধি 110 ধারা। মামলা তদন্তকারী কর্মকর্তা কত ধারা মোতাবেক আসামিকে হেফাজতে গ্রহণের জন্য আদেশ দিতে পারেন? 167 ধারা। 109 ধারায় শান্তি রক্ষার মুচলেখা সম্পাদনের আদেশ প্রদান করা হয় কিভাবে? জামিনদার সহ। প্রথম দুটো হলো জামিনদার সহ বা ব্যতীত, প্রথম 3টা, পরের 2টা হলো জামিনদার সহ। 109-10 রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট থেকে সদাচরণের মুচলেখার কারণ দর্শানো হয় কত সময়ের জন্য? বলছিলাম প্রথমটা শেষটা 3, মাঝখানের গুলো 1। তো এখন কি হয় হোক, 108 না, 1 বছরের কম যে কোনো সময়ের জন্য, 1 বছরের অনধিক যে কোনো সময়ের জন্য। সিআরপিসি 343 ধারা অনুযায়ী, 343 বললে আপনাকে বুঝতে হবে রাজসাক্ষীর কথা বলা হয়েছে এখানে। তাহলে রাজসাক্ষীকে প্রলোভনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এটা যদি মামলার অন্য যে কোনো সাক্ষীকেও আপনি প্রলোভন দিতে পারবেন না, তাই না? 163-তে বলা আছে না? তো দেখেন, আপনি যদি 2টা ধারা একসাথে গোলমাল করেন, প্রশ্ন না বোঝেন, তাহলে আপনার উত্তর ভুল হবে। মামলার আলামত উদ্ধারের জন্য পুলিশ অফিসার কর্তৃক অন্য থানা এলাকায় তল্লাশি করা হয় কত ধারা মোতাবেক? 166। অন্য থানা এলাকা ছিল নাকি? অন্য থানা এলাকা, ঠিক আছে, 165, 166। ফৌজদারি কার্যবিধি 171 ধারা অনুযায়ী অবাধ্য সাক্ষী বা ফরিয়াদির ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করে থানায় হাজির করতে পারেন। থানায় হাজির করবেন নাকি? কোর্টে হাজির করতে হবে। এটা দেখে যে এটা দাগাইছেন সে ভুল করছেন, প্রশ্ন আপনারা পড়েন না। তাহলে কোথায় হাজির করতে হবে? আদালতে। শুনানি শেষ না হওয়া পর্যন্ত হেফাজতে আটক রাখতে পারবেন। শুনানি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আদালতে তাকে হেফাজতে রাখতে পারেন। এখানে একটু আদালত কথাটা গ্যাপ গেছে, হ্যাঁ, এটা কিন্তু উত্তর ছিল। পুলিশ অফিসার মুচলেখা ছাড়া জামানত দাবি করতে পারবেন নাকি? যে ভাই আপনার তো সাক্ষী আছে, 1000 টাকা দেন। পারবে না, জামানত দাবি করতে পারবে না। তাহলে প্রশ্ন ছিল কি, কোনটি সঠিক? তাহলে যেটা সঠিক আপনাকে সেটাই দাগাতে হবে। সঠিক, সঠিক নয়, না, নয়, এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। সাধারণ মানুষ কোনো আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? গ্রেপ্তার করে পুলিশের কাছে নিয়ে যাবেন, এটাও সঠিক। পুলিশ অফিসার পুনরায় 54 ধারায় গ্রেপ্তার করবে, এটাও সঠিক। 57 ধারার পদ্ধতি অবলম্বন করতে হবে, সঠিক, সবগুলোই সঠিক। ফৌজদারি কার্যবিধি 94 ধারা মোতাবেক নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক? সাক্ষ্য আইনের 123-24 ধারার বিধানকে প্রভাবিত করবে না। লেখা আছে কি কোনটি সঠিক? প্রভাবিত হবে লেখা আছে, তার মানে এটা ভুল। সংশ্লিষ্ট ব্যক্তি নিজে হাজির না হলে সমন মান্য হবে না, হবে, এটাও ভুল। ব্যাংকের হেফাজতে রক্ষিত দলিলের ক্ষেত্রে অনুমোদন অপ্রয়োজনীয়, এটাও তো ভুল। উত্তর কি হবে? 22-এর কোনো আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দলিল দাখিলের জন্য সমন দিতে পারেন।
এইটা হবে সঠিক উত্তর, বাদ বাকি সবগুলা ভুল ছিল। আচ্ছা, 22 নাম্বারটা একটু সবাই কারেকশন নেন। 22-এর ঘ হবে উত্তর, ঠিক আছে? আমি এবার প্রশ্ন আগে না বানিয়ে আগে উত্তর বানাবো, প্রশ্ন বানানোর পরে উত্তর দাগাতে গেলে প্রবলেম হয়ে যায়, বুঝতে পারছেন? এরপরে ওটা কপি করে আপনাদেরকে পাঠাইতে হবে, এ কোন অবস্থা, এটা কিভাবে দাগাইছি আমি। আচ্ছা, এরপরে 23 নাম্বার প্রশ্ন, আমি দুঃখিত। ফৌজদারি কার্যবিধি 128 ধারা অনুযায়ী কয়টি ব্যবস্থা গ্রহণ করা যায়? 128 হলো আপনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের সময় যে কার্যক্রম, 4টি ব্যবস্থা গ্রহণ করা যায়। ভাষ্যর প্রশ্ন, নিম্নের কোন ধারায় কমিশন প্রাপ্ত অফিসারের দায়িত্বের কথা আলোচনা করা হয়েছে? 130। শুনেন, আপনারা যারা বলছেন যে স্যার প্রশ্ন কঠিন হয়েছে, তারা অন্যান্য স্যারদের দু একটা পরীক্ষা দিয়ে এসে তারপর বলবেন প্রশ্ন কঠিন কোনটা। প্রশ্ন অনেক সোজা, যদি আপনি পড়েন, আপনি পড়েননি জন্যই আপনার কাছে প্রশ্নটা কঠিন লাগছে। পেনাল কোডের প্রশ্ন তো সোজা লাগছে, এই কয়েকদিন ক্লাস করছেন, এটা তো সোজা মনে হয়েছে না? আচ্ছা, বিপদাশঙ্কা জরুরি আদেশ 144, 45 হলো স্থিতি আদেশ। এজাহার কোন ধরনের দলিল বলে গণ্য হবে না? সরকারি দলিল এজাহার, বেসরকারি দলিল বলে গণ্য হবে না। নালিশ প্রত্যাহার হলে আসামিকে খালাস দিতে হয়, খালাস। নালিশ প্রত্যাহার 203-এর নালিশ খারিজ, 248 সিআরপিসি নালিশ প্রত্যাহার। ফৌজদারি কার্যবিধি কোন ধারার বিচার নিষ্পত্তির সময় সংক্রান্ত আছে? কোন ধারাতে বিচার, এটা ধারাই হবে, বিচার নিষ্পত্তির সময় বিধান আলোচিত হয়েছে। 339-এর গ, একা একা সব লিখি, দু একটা বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চশমা লাগিয়ে লিখি, তারপর কিভাবে যে ছুটে যায়। খালাসের বিরুদ্ধে আপিল করতে হবে 60 দিনের মধ্যে। আপিল এবং রিভিশনের নিষ্পত্তির সময়সীমা আলোচিত হয়েছে 442-এর ক ধারায়। সিআরপিসি এর কোন ধারায় পুলিশ অভিযোগ গঠন করার পর, অভিযোগ তদন্ত করার পর পুলিশ রিপোর্ট দাখিল করেন? এই প্রশ্নটা আপনাদেরকে যখন দিয়েছিলাম প্রশ্নপত্রে একটু ভুল ছিল, উত্তর হবে 173 ধারায়। সিআরপিসি এর অধীনে সামারি ট্রায়াল, সামারি ট্রায়াল হলো একটা ইংরেজি শব্দ যার বাংলা নাম হলো সংক্ষিপ্ত বিচার, 260 ধারা। ফৌজদারি কার্যবিধি 565, 156(3)-এ ম্যাজিস্ট্রেট যে কোনো মামলা আমলে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিতে পারেন। একজন সাক্ষীর জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে লিপিবদ্ধ করা হয় 164। শোনেন, 164 একটা গুরুত্বপূর্ণ ধারা, অনেক গুরুত্বপূর্ণ একটা ধারা। ম্যাজিস্ট্রেট যদি আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন 164। ম্যাজিস্ট্রেট যদি কোনো গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটা আইও মনে করতেছে যে না এটা আমার ম্যাজিস্ট্রেট স্যারকে দিয়ে লিপিবদ্ধ করানো প্রয়োজন, সেটা 164। আবার পদ্ধতিগুলো হবে 364, বুঝতে পারছেন? 164 কেবলমাত্র আসামির ক্ষেত্রেই প্রযোজ্য এমন ভেবে রাখার কোনো কারণ নাই। প্রাথমিক তথ্য প্রতিবেদন, বাস্তব ক্ষেত্রে কি হয় হোক, বইয়ের পড়াটা পড়েন। এফআইআর এর সিআরপিসি তে কত ধারায় নথিভুক্ত করা হয়? 154 ধারা, আমরা জানি। 154 পিআরপি 243। জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের বিষয় কোথায় বর্ণনা পাবেন আপনি, কোনটা জামিনযোগ্য কোনটা জামিনের অযোগ্য? দ্বিতীয় তফসিল, সিআরপিসির কোন ধারায় পুলিশ তদন্তের সময় কেস ডায়েরি সংরক্ষণ নির্দেশ দেয়? সিডির একটাই ধারা, 172। হ্যাঁ, সিআরপিসি তে 155 ধারা অনুযায়ী কোন ধরনের অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করা যায় না? আমলের অযোগ্য অপরাধ অথবা নন কগনিজেবল অফেন্স। আচ্ছা, 161 ধারা অনুযায়ী সাক্ষীর বিবৃতি কে নিবেন? পুলিশ অফিসার, নর্মালি পুলিশ অফিসারই নেয়। আচ্ছা, সিআরপিসি 167 অনুযায়ী পুলিশ কাস্টডিতে সর্বাধিক কতদিন রাখা যেতে পারে? এটা হলো রিমান্ড। রিমান্ডের অনেকগুলো নাম আছে, রিমান্ড, পুলিশ হেফাজত, পুলিশ কাস্টডি, আরো কি কি বলতে পারেন, পুনঃসমর্পণ। হ্যাঁ, তাহলে 15 দিন। এগুলো বাংলা না জানলে বা আপনি যদি সমার্থক শব্দগুলো না জানেন তাহলে বিপদ। 174 ধারা অনুযায়ী মৃত্যুর ক্ষেত্রে ইনকোয়েস্ট রিপোর্ট কে তৈরি করবেন? যদি যে কোনো অপমৃত্যুর ক্ষেত্রে পুলিশ অফিসার ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করবে, কিন্তু পুলিশ হেফাজতে মৃত্যু হলে তখন কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটও তৈরি করতে পারে। কাজেই দুটোই দিতে হবে, পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। আচ্ছা, যদিও অপশন মনে ছিল না নাকি? মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকলে লাশ কোথায় পাঠাতে হবে? সিভিল সার্জনের নিকট। লাশটা মর্গে যাবে, কিন্তু মর্গ বলতে কি আপনি সরাসরি মর্গ লিখতে পারবেন, আপনাকে সিভিল সার্জন লিখতে হবে। পলাতক ব্যক্তির প্রতি হুলিয়ার কতদিন সময়ের মধ্যে হুলিয়া দেওয়া হয়? তাকে সময় কতদিন দেওয়া হয়? 30 দিনের কম নয় এমন সময় দিয়ে হুলিয়ার নোটিশটা জারি করা হয়। প্রকৃত সম্পত্তি কত ধারা সরকারের ইখতিয়ারে চলে যায়? 88-7। কেন? ওই ব্যক্তি এসে হাজিরও হয়নি, আবার কি হয়নি, সম্পত্তি কোনো দাবিদারও পাওয়া যায়নি, তখন কিন্তু এটা সরকারের ইখতিয়ারে চলে যায়। এখতিয়ারাধীন এলাকার বাইরে সমন প্রেরণ 73, ওয়ারেন্ট হলে হবে 83। এগুলো শিখিয়ে দিয়েছিলাম যে টেকনিক, 73-এ সমন,
সমান হয়েছে, ওরে আল্লাহ রে। আর গ্রেপ্তারি পরোয়ানা হবে 83, 10টা ধারা কম বেশি, 73 আর 83, ওয়ারেন্ট হলে 83, সমন হলে 73। ওয়ারেন্ট যাবে ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের কাছে, সমন যাবে আদালত টু আদালত, ঠিক আছে। তরুণ অপরাধীকে কারাদণ্ড প্রদান করা হলে সংশোধনাগারে প্রেরণ করতে হয় 399 ধারায়। দণ্ড স্থগিত বা রদবদল করতে পারেন কে, এটা নিয়েও আপনাদের একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। শুনেন, যদি মৃত্যুদণ্ড থাকতো তাহলেও দুইজনই পারতো, রাষ্ট্রপতি সরকার দুজনেই পারতো, যেহেতু কোনো দণ্ড উল্লেখ নাই। কারাদণ্ড থাকলে শুধু সরকার দিতে পারতেন আপনি, কিন্তু দণ্ড কিন্তু স্থগিত করতে পারে সরকার এবং রাষ্ট্রপতি দুজনই, যেহেতু উল্লেখ নাই। কিন্তু কারাদণ্ড বা অন্যান্য দণ্ড এগুলো নিয়ে রাষ্ট্রপতি মাথা ঘামাবে বলেন? তো এইগুলো দণ্ড করে ইয়া করে সরকার। রাষ্ট্রপতি শুধু কি করে? প্রাণ ভিক্ষা দেয়, শোনেননি? ক্ষমা ভিক্ষা, জীবন ভিক্ষা চাইছে রাষ্ট্রপতির কাছে, এরকম শুনতে পাওয়া যায়। কিন্তু তো শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, আর সরকার সকল দণ্ডের রদবদল বা স্থগিত করতে পারবেন। যেহেতু কোনো দণ্ডই উল্লেখ নাই, শুধু দণ্ড বলা আছে, দুইটা অপশনই বেস্ট দেয়া। হ্যাঁ, এরপর আসেন 49, কোনো ব্যক্তিকে একই অপরাধে একাধিকবার দণ্ডিত করা যাবে না, 403। তুচ্ছ মামলায় আপিল নাই, 413। আচ্ছা, এই পর্যন্ত ছিল। সিআরপিসি সমাধান নেন নিয়ে কার কতগুলো হলো একটু দেন। আচ্ছা, এর পরের প্রশ্নটাতে যাব। পরের উত্তরপত্র, পেনাল কোডের উত্তরপত্র। আপনারা যারা পরীক্ষা দেন নাই, এখন আর দিয়ে লাভ নেই, আপনাদের নম্বর আর যোগ হবে না, কারণ উত্তর বলে দেওয়ার পরে আর নম্বর কিভাবে নিব বলেন? আচ্ছা, এরপরে আসেন আমরা পেনাল কোড দেখি। পেনাল কোডের 1 নাম্বার পরীক্ষা, কিন্তু ধারাবাহিক পরীক্ষা 8, এটা কিন্তু 8 নম্বর পরীক্ষা হলো। যারা যারা আগের প্রশ্নগুলো পাননি তারা এগুলো কালেক্ট করে নেবেন। ইচ্ছাকৃতভাবে দণ্ডবিধির পরীক্ষার আগে আগে সব প্রশ্নই দিয়ে দেবো যদিও। দণ্ডবিধির কোন ধারায় স্পষ্ট করা হয়েছে? ইচ্ছাকৃতভাবে 39 ধারা। শুধু উত্তরপত্রগুলো পাঠিয়ে দিব, তখন আপনারা এটি শুধু একবার করে পড়ে যাবেন। কোন পরিস্থিতিতে 34 ধারার অধীনে যৌথ দায় বা জয়েন্ট লায়াবিলিটি প্রযোজ্য হয় না? অপরাধমূলক অভিপ্রায় না থাকলে কি আপনি যৌথ দায় দিতে পারবেন? আপনার একরকম অভিপ্রায়, আমার একরকম অভিপ্রায়। 34 ধারা কি? একই অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায়। তাহলে এই অভিন্ন অভিপ্রায় হলে, একই রকম অভিপ্রায় হতে গেলে অভিপ্রায় এক থাকতে হবে, তাই না? এখানে লেখা আছে একই না হলে, প্রযোজ্য হয় না, তাহলে একই না হলে হবে উত্তর। কোন ধারায় সরকারি কর্মচারীর আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ? 188 ধারা, সরকারি কর্মচারীর আদেশ অমান্য করা, জারিকৃত আদেশ অমান্য করা। তো জারিকৃত লিখলে প্রশ্নটা ক্লিয়ার হতো। আচ্ছা, দণ্ডবিধির কোন ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া বা তৈরি করা শাস্তিযোগ্য? 194 ধারা। 194 ধারাটা যখন পড়িয়েছি একটু ডিটেলস বলা উচিত ছিল, আমি এটা ভুলে গেছিলাম। 194 ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিথ্যা সাক্ষ্য দানের দণ্ড কত? 193। কোনো ব্যক্তিকে আপনি মৃত্যুদণ্ডে দণ্ডবিধান করালেন, মনে করেন আপনি আমার বিরুদ্ধে এমন সাক্ষী দিলেন যার জন্য আদালত আমাকে মৃত্যুদণ্ড শোনালো, তাহলে কত বড় অন্যায় কাজ। তো আপনার মিথ্যা সাক্ষীর উপরে যদি কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যায়, আপনিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। বুঝতেছেন? বোঝেননি? আচ্ছা, পরে বুঝাচ্ছি। দণ্ডবিধির কত ধারায় মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সংগঠনের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া শাস্তিযোগ্য? 194। সাধারণ ব্যতিক্রম 4র্থ অধ্যায়, এটা সালে এসেছিল। মানসিক ভারসাম্যতা, ইনস্যানিটি এর কারণে কোন কাজ অপরাধ বলে গণ্য হবে না? পাগল, অপ্রকৃতিস্থ। 84 ধারা, প্রাইভেট ডিফেন্স সবাই বুঝি, 96 থেকে 106। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে জীবনহানি ঘটাতে পারবেন কখন? যখন আক্রমণ পারবেন না, এই পর্যন্ত যে পড়ছেন। পারবেন না কখন? চুরি করার সময় পারবেন না, বাদ বাকিগুলো তো সবই আপনার 100 ধারাকে সাপোর্ট করে আর 103 ধারাকে সাপোর্ট করে, তাই না? আচ্ছা, যখন ডাকাতি সংগঠিত হয়, হ্যাঁ ঠিক আছে, দস্যুতা যেহেতু আছে ডাকাতিতেও করা যাবে। কত বছরের কম বয়স্ক ব্যক্তির নিকটে অশ্লীল পুস্তক বিক্রয় গণউপদ্রব বলে গণ্য হবে? 20 বছরের কম। আজকে পড়লাম এটা, গতকালকেও পড়েছিলাম। আচ্ছা যাক, যদিও এদিকে দেওয়ার কথা ছিল না, দু একটা চলে আসছে। কারো মিথ্যা সাক্ষ্যের কারণে নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেলে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এই কথাটাই বলছিলাম। পেনাল কোড অনুযায়ী কতটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে? এটা প্রথম ক্লাসের লেকচার, 55টি ধারায়। পেনাল কোডের সর্বনিম্ন শাস্তি কতটুকু? 24 ঘন্টা, 10 টাকা জরিমানা। 34 ধারা শর্ত 9 কোনটি? এটা 2বার রিপিট হয়ে গেছে, সাধারণ অভিপ্রায় থাকবে না। নির্জন কারাবাসের ক্ষেত্রে সঠিক বাক্য কোনটি? অবশ্যই আপনাকে বিশ্রাম দিতে হবে, 14 দিনের বেশি হবে না, দুইটাই। পেনাল কোডের কত ধারার অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 157, 257 বিধান প্রয়োগযোগ্য হবে? এটা কিন্তু একটা বোঝার মতো প্রশ্ন।
যদি সামান্য ক্ষতি হয় অথবা কোনো তুচ্ছ মামলা হয়, তাহলে সেটা ওসি তদন্ত না করলেও কোনো সমস্যা নাই। কত ধারার বিধান? 157 ধারার বিধান। তাহলে পেনাল কোডের কোন ধারার সাথে মিল হচ্ছে? 95 ধারার সাথে মিল হচ্ছে। এরকম পেঁচিয়ে প্রশ্ন দেয়। পেনাল কোডের প্রশ্ন উত্তর হয় সিআরপিসি থেকে, সিআরপিসির প্রশ্ন উত্তর হয় প্রবিধান থেকে, তাই না? এগুলো পেঁচিয়ে দিলে আপনাকে একটু ব্রেন খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্য পেনাল কোডের কত ধারায় আলোচিত হয়েছে? 149 ধারায়। নিম্নের কোন বাক্যটি সঠিক? এটা আপনাকে দেখেন, এটা আলাদা একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। দণ্ডগুলো জানতে হবে, যেহেতু আপনাকে ওখানকার দণ্ডগুলো আমি পড়তে বলছিলাম যে 141-এর পরে যে দণ্ডগুলো আছে এগুলো পড়বেন। ম্যাক্সিমাম দণ্ড প্রথম দিকে 6 মাস, পরের গুলা 2 বছর আছে। শুধু একটা না, দুইটা মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হলো 3 বছর। বাদ বাকি 2 বছর আর 6 মাস। একটু দেখলেই এটা পড়া সম্ভব। দেখেন, আপনি মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশের শাস্তিও 2 বছর, দাঙ্গার শাস্তিও 2 বছর। এই জন্য এই দুইটা সমান সমান, এই দুইটার শাস্তি সমান সমান। এই জন্য খুন আর নরহত্যার শাস্তি আলাদা, অপরাধমূলক বল প্রয়োগ গুরুতর আঘাতের শাস্তি আলাদা। তাহলে এগুলো দেওয়ার সুযোগ আছে? এই জন্য মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ সমান সমান দাঙ্গা। দাঙ্গাই তো হয়ে গেল। আচ্ছা, এরপর আসেন সহায়তাকৃত ব্যক্তির অভিপ্রায় থেকে। এই যে সহায়তার চ্যাপ্টার যারা বোঝেননি তাদের এগুলো ঝামেলা হবে। ভিন্ন অভিপ্রায়, অভিপ্রায় ভিন্ন হলে 110, কার্য ভিন্ন হলে 111। বলছি না, এভাবে শর্টকাট মনে রাখবেন। মানহানির ব্যাখ্যা ব্যতিক্রম, এটা একটা উড়ে আসছে প্রশ্ন, তাই না? ভাবলাম যে দেখি তো দেই পুরনো যারা আছে পারে কিনা। 4টা ব্যাখ্যা আছে, 10টা ব্যতিক্রম আছে, ঠিক আছে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা না হওয়ার ক্ষেত্রে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা 115 যদি না ঘটে। না ঘটলে দুইটা ধারা, 15 আর 16। তো মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে 115, আর অন্যান্য ক্ষেত্রে 116। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা, এই কথাগুলো বুঝবেন। পেনাল কোডের সর্বশেষ যে ভাষা সেটা আপনাকে পড়তে হবে। এটাই যদি থাকতো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্যোগ গ্রহণ অপরাধ অনুষ্ঠিত হলো না, তখন আপনার দণ্ড হতো 511। জানেন নাকি? হাই রে, 511। আবার এটাই যদি এরকম থাকতো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপনকরণ, কত হতো? 18, 20, 18, 118। তাহলে এগুলো আপনাকে বুঝতে হবে, শেষ পর্যন্ত পড়বেন যে শেষের শব্দটা কি। পেনাল কোডের আগের দিকে তাকিয়ে কোনো লাভ নাই, সর্বশেষ কথাটা কি সেটা আপনাকে দেখতে হবে। মনে করেন এরকম থাকলো, 5 বা ততোধিক ব্যক্তি মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া সকলে একত্রিত হইয়া ডাকাতি করিবার উদ্দেশ্যে আব্দুর রহিম নামক ব্যক্তির বাড়িতে প্রবেশ করতে উদ্যত হলেন। প্রবেশের উদ্যোগ নিছে, কিন্তু কি হলো? বাড়িওয়ালা জেগে ওঠায় তারা কি হলো, ডাকাতি না করেই ফিরে আসলো। ঘটনা কি ঘটছে? ঘটে নাই। দণ্ড কততে যাবে? 511-তে যাবে। তো আপনি চাইলেই তাদেরকে ডাকাতির জন্য দণ্ডিত করতে পারবেন না। প্রথমটুকু পড়ছেন, বাকিটুকু দেখেননি, অন্ধ হাফেজের মতো দাগায় ফেলছেন। প্রশ্নের উত্তর কি হবে? ভুল হবে। আচ্ছা, সৎবিশ্বাস বলতে কি বোঝায়? যথাযথ মনোযোগ এবং সতর্কতা সহকারে সম্পাদিত কাজ। তাহলে কি হবে? দুটোই হবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে কখন? দেহের ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে, 2 ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে। দেহ রক্ষার ক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায় 6টি ক্ষেত্রে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সীমা, এই জীবন ভীতি, মরণ ভীতি, দুঃখিত, যুক্তিযুক্তভাবে মরণ ভীতি সৃষ্টি হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি কিন্তু অধিকারটা প্রয়োগ করতে পারবেন। আপনার আতঙ্ক শেষ, অধিকার শেষ। তাহলে কত কত ধারায় আছে এটা? অধিকার প্রয়োগের সীমা 102 আর 105। মারামারির অনুষঙ্গ নয় কোনটি? অনুষঙ্গ বলতে উপাদানকে বোঝায় না। অনুষঙ্গ মানে কোন কথাটা মারামারির সঙ্গে যায় না। যায় না বোঝেন নাকি? এই জামা আমার সাথে যায় এরকম করে বলতেছেন, এটা অনুষঙ্গ বলতে এটাকে বোঝায়। অর্থাৎ কি কি বিষয় আছে, অনেকটা কিসের মতো? সংজ্ঞাটার মতন, সুনির্দিষ্ট স্থানে না, যে কোনো স্থানে জনসাধারণ জানতে পারে কলহ সৃষ্টি হলে সেখানেই। কাজেই সুনির্দিষ্ট স্থানে হবে, অনুষঙ্গ নয়। তারুণ্য, অপরিণত বিবেক, অপ্রকৃতিস্থতা, প্রমত্ততার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে কত ধারার ক্ষমতা বলে? 98। যে ব্যক্তি অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করে তার দণ্ড 209। দাবি, মিথ্যা মামলা করলে 211, অভিযোগ করলে 211। কোন ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় সরকারি কর্মচারীর ক্ষমতা প্রয়োগের ব্যাপারে, এইটুকু কথার জন্য দণ্ড চলে গেছে 182। এটাই যদি হইতো কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্যকরণ, কততে যেত? ক্ষতি সাধনের অভিপ্রায়ে
166। উপকারের অভিপ্রায়ে 217। যদি থাকতো দলিল মিথ্যা দলিল প্রণয়ন 167। শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে 218। তাহলে দেখেন শুধুমাত্র একটা ওয়ার্ড আপনি চেঞ্জ করে দিবেন, ধারা চেঞ্জ। এই জন্য পেনাল কোড খুঁটিয়ে খুঁটিয়ে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? পেনাল কোড অনুযায়ী উপদ্রব কত ধরনের উপদ্রবকে গণউপদ্রব বলে? 11 ধরনের উপদ্রবকে গণউপদ্রব বলে। আমি যদি প্রশ্ন কঠিন করি, একটা লোক আপনারা 10-এর উপরে পাবেন না, জানেন? আর বলেন কঠিন। এগুলো সোজা প্রশ্ন, কোন ধারার কি তাই দিছি তাই পারেন নাই। পরীক্ষার আগে একটা একদম জব্বর কঠিন প্রশ্ন বানিয়ে ফেলবো, দেখবো তখন কিরম করেন আপনারা। আগে একটু পড়ে নেন, দক্ষতা ভালো হোক, যেন বেশি পান। পেনাল কোডের 52 ক ধারা মোতাবেক কোন বাক্যটি সঠিক নয়? স্বামী স্ত্রীকে আশ্রয় দিলে আশ্রয়দান বলে গণ্য হয়? হয় না, কাজে এটাই সঠিক নয়, বাকি দিকে তাকানোর দরকার নাই। অর্থদণ্ড আদায় হয়ে গেলে অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড ছিল, আমি অর্থদণ্ড দিতে পারি নাই, গরিব মানুষ, তখন কি করলাম? বললাম আমি জেল খাটবো। কিছুদিন পরে আমার আত্মীয় স্বজন এসে অর্থদণ্ড দিয়ে দিল, তখন আমাকে আরো জেল খাটাতে পারবে? কারাদণ্ড সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, 87 ধারায় কত বছরের ব্যক্তি? 87 খেলাধুলা, এটা ছিল প্রথমে মনে হয় উত্তর 9 বছর দিছিলাম, ভুল দিয়েছিলাম, উত্তরটা হবে 18 বছর। প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় ব্যতিরেকে সম্মতি সহকারে কোনো কার্য সম্পাদন করলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। 18 বছর হবে, ঠিক আছে? প্রাপ্তবয়স্ক কি? 18 বছর। শিশু আইন, ডোলিন ক্যাপেক্স কারা? 9 বছরের। হাই হাই, এটা তো 9 বছরের কম বয়স্ক শিশু হবে। এগুলো কি লিখে রাখছি আমি? ডোলিন ক্যাপেক্স হবে 9 বছরের কম বয়স্ক শিশু। ঠিক আছে, আমি একটু সময় করে প্রশ্নটা ঠিক করে ফেলবো, আসলে সময়ই পাই না, কি বলবো, কিভাবে যে দিন চলে যায়। ঠিক আছে, আমি দুঃখিত টুকিটাকি ভুলের জন্য। পরবর্তীতে আমি চেষ্টা করব যাতে এই সমস্ত সমস্যা না হয়। একবার নিজে পরীক্ষা দিতে হবে, আপনাদের সাথে সাথে আমাকেও পরীক্ষা দিতে হবে। এই পর্যন্ত ছিল আমাদের প্রশ্ন আলোচনার বিষয়, ঠিক আছে? এরপরে আমরা যাব প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তর পর্ব। দ্বিতীয় সেশন চলে গেছে আমাদের ক্লাসে, তৃতীয় অংশ হাতের লেখা কারা কারা জমা দেন নাই? হাতের লেখা কে কে জমা দেন নাই? বাদল, তুমি আজকের পড়ার হাতের লেখা জমা দেওনি। মালিহা, গত 15 দিন যাবত তুমি হারিয়ে গেছো, আমি তোমাকে হারিকেন লাগায় খুঁজতেছি, পাচ্ছি না। তানিয়া, তুমি একটা লেখা দিছো, কিন্তু আজকের লেখা কি সেটা? সেটা তো আমি ভালো করে দেখলাম না। আচ্ছা, আব্দুর রহমান স্যার, একটা হাতের লেখা দিয়ে আপনার কলম ভেঙে গেছে। সালমা আপুর আমি লেখা 15 দিন থেকে দেখি না। দেখতেছি। তানিয়া, তুমি লিখছো? জি স্যার, ওটা লিখে দিয়েছি আপনাকে, আমি যে দেখতে বললাম, আপনি বললেন আচ্ছা ঠিক আছে, না ওকে এমন একটা ইয়া দিছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেখলা যে খাতাটা পার হয়ে যাচ্ছে, স্যার দেখেন একটা মেসেজ দিবা না পাগলি? মেসেজ নিচে পড়ে গেলে অনেক সময় খুঁজে পাই না রে। আচ্ছা হোক, আমি আমিও দেখবো। মানে স্যার ওই যে বাড়ি গেছিলাম তো, এই জন্য আজকে আসলাম। আচ্ছা ওকে, ঠিক আছে, দেখবো। রহিমা আপু একটু লেখিয়ে হাঁপসে গেছেন। রুমাদি লেখা দেন নাই, যারা লেখা দেন নাই তারা 2টা করে লিখবেন, গত ক্লাসের পড়াও লিখবেন, আজকে যেটা হোমওয়ার্ক দেবো সেটাও লিখবেন। লিয়াকত ভাইয়া লেখা জমা দেন নাই, দেখি নাই লেখা কেমন, কার লেখা কেমন আমি এখনো চিনি না। অন্না মোটামুটি লেখা দিচ্ছে, সুন্দর দিছেন। আচ্ছা, তাহলে পরে দিছেন আমি দেখিনি। ক্লাস শেষে সবার লেখা দেখবো ইনশাল্লাহ। রাজু ভাইয়া লেখা জমা দিছেন? আমার ক্লাসে লেখা জমা না দিলে ক্লাস থেকে বাইর করে দিব, এটা পরে আমাকে খারাপ বলে কোনো লাভ হবে না। হাতে লেখা জমা নাই মানে আপনার ইয়েও নাই। আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা দেখি আপনাদের পড়াগুলো কি কি মনে আছে, কত দূর মনে আছে। আপনাদের রিভিশন ছিল 42 থেকে 67, মাত্র কয়েকটা ধারা, 42 থেকে 67। বলেন, আইনসঙ্গত হেফাজত থেকে, মালিয়া ক্লাসে মনোযোগী হও, দেখো সবাই কিভাবে পড়তেছে, তুমি পিছিয়ে পড়লা। আইনসঙ্গত হেফাজত থেকে কোনো অপরাধী ব্যক্তি আসামি পলায়ন করলে সেই ব্যক্তিকে অনুসরণের পদ্ধতি আলোচনা করুন। কত ধারায় আপনি আইনসঙ্গত হেফাজত থেকে কেউ পলায়ন করলে অনুসরণ করবেন? বিসমিল্লাতে গলদ হইল। 58 ধারায় কি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন? 66। 62। আইনসঙ্গত হেফাজত থেকে এই কয়েকটা ধারা দিলাম যে মনোযোগ দিয়ে পড়বে, তারপরও তারা পড়লো না, কি বলবো আমি আপনাদেরকে। আরেকজনের উত্তর শুনে তারপরে উত্তর দেন কেন? আগে শুনতেছেন কোনটা ভুল কোনটা 66 ঠিক, 67। তারপরে উত্তর। আগে শুনতেছেন কোনটা ভুল হয়, তারপরে না উত্তর দিচ্ছেন, তাই না? এগুলো চালাকি, এগুলো চালাকি আমি বহু করে আসছি আগে। তাহলে কি হবে? 66 ধারা, মেসেজ লেখেন সবাই, দেখবো কে কি মেসেজ লিখতেছেন। 66
হ্যাঁ, পদ্ধতি হলো 63 স্যার। 67 ধারাই ব্যবহার করা যাবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, এরপরে আসেন পরের প্রশ্নে যাব। আচ্ছা, আমি তো একটু বের করে নিই, তাহলে ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতে সুবিধা হবে। পরে যদি এটাই বিনা পরোয়ানায় গ্রেপ্তার যোগ্য কোনো অপরাধীকে অনুসরণ হতো, তখন কত ধারা দিতেন? 58 তখন 58 ধারা হতো। আমার ব্যাটসম্যান বাদল বলছে, বাহ মাশাল্লাহ, 58 ধারা হতো তখন। অর্থাৎ কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে গিয়ে অনুসরণ 58। আচ্ছা, এবার আসেন আরেকটু অন্যদিকে যাই, যদিও আপনাদের পড়ার মধ্যে ছিল না। ওয়ারেন্ট নিয়ে আপনি পিছু পিছু ধাওয়া করে গ্রেপ্তার করবেন, অনুসরণ, তখন কত ধারা বলেন? এবার আপনার কাছে ওয়ারেন্ট আছে, ওরা আপনার ধরা তানিয়া তোমার ধারা কি মনে কয় হচ্ছে, মালিয়া তোমার পড়ালেখা হচ্ছে না, তোমাকে 3 বেলা করে নিম পাতার রস খেতে হবে, তাহলে তোমার পড়া হবে, বুঝতে পারছো? তুমি ক্লাসে নাই, দেখো তুমি কত পিছিয়ে গেছো। তোমার একটা উত্তরও ঠিক হয়নি, ভুল। মালিয়া রে, তোমাকে নিয়ে আমি অনেক আশা করে আছি, আর তুমি যদি এগুলো করো তাহলে কি হবে বলো? তাহলে উত্তর কত ছিল? 82। ওয়ারেন্ট যদি আপনার কাছে থাকে, ওয়ারেন্ট সমগ্র বাংলাদেশে আপনি সংশ্লিষ্ট অপরাধীকে অনুসরণ পূর্বক গ্রেপ্তার করতে পারবেন, 82 ধারা। যাদের সাথে মিলে গেছে আলহামদুলিল্লাহ, যাদের মিলে নাই তাদেরকে কি বলবো, ধিক্কার ছাড়া কিছু নাই। আচ্ছা, 42-এর পরে জিজ্ঞাসা করছিলাম তাই না, যে 42 থেকে কত ছিল? 67 পর্যন্ত ছিল না? 67। ইস, অল্প কয়টা ধারার কি পড়া ধরবো বলেন তো। আচ্ছা, তাহলে বলেন এবার, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলো, জনৈক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলো, তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট কি করবেন বলেন? গ্রেপ্তারের নির্দেশ দিবেন বা নিজে গ্রেপ্তার করবেন? 64 64 দ্বারা। আচ্ছা, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি সংগঠিত হয় অপরাধ, তাহলে 64 ধারা, আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার 65 ধারা। দুইটা ধারার পার্থক্য আমাকে কে বুঝাবে, একটু আমি বুঝতে চাই। 65। দুইটা ধারার কি পার্থক্য আমাকে একটু বুঝিয়ে দেন। বুঝতেছি না, মনে করেন আমি বুঝতেছি না, পড়া একটু বুঝান। অনেকেই পার্থক্য করতে পারে না, জানেন। একটা হলো ম্যাজিস্ট্রেটের সামনেই অপরাধটা সংঘটিত হবে, ম্যাজিস্ট্রেটের সামনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো অপরাধ হ্যাঁ, রাইট, ম্যাজিস্ট্রেটের দ্বারা উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট অপরাধটা গ্রেপ্তার করতে সংঘটিত পারবেন। হবে। আরেকটা কি, আরেকটা হলো যে ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট দেওয়ার ক্ষমতা আছে, অন্যটা সেই ব্যক্তিকে পাইলো গ্রেপ্তার করে ফেলতে পারবে, এরকম বিষয়টা। ঠিক আছে, এই দুইটা ধারা অনেকে আলাদা করতে পারে না, তো যাই হোক আলাদা করে দিলাম, লাগে না, একসাথে করলেই হবে। এবার বলেন, 42 ধারায় যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে আপনি সাহায্য করতে বাধ্য জনসাধারণ হিসেবে, তো এই সাহায্য কি কি সাহায্য চাইতে পারে বলেন তো একটু? 42 ধারা আর হচ্ছে 45 ধারা, এই দুটো হচ্ছে বাধ্য। আমাকে 45 42 ধারা হচ্ছে জিজ্ঞাসা দুইটি ক্ষেত্রে করছি হচ্ছে রে, বাধ্য, পুলিশ এবং প্রশ্ন বুঝে 42 ধারা উত্তর বলবো দাও, না, 42-এ এটা বলো। প্রশ্ন বুঝে কি উত্তর প্রশ্ন দেন। আমি আরেকবার বলো বলছি তাহলে। 42 ধারায় যে সাহায্য করতে বাধ্য, কি কি কাজে, কি কি যুক্তিসঙ্গত কাজে সাহায্য করতে বাধ্য? একটা হচ্ছে গ্রেপ্তার স্যার করতে, গ্রেফতার করতে, পুলিশ অফিসার হ্যাঁ, এবং অন্য বলো। আর দুই নম্বর হচ্ছে গ্রেপ- সরকারি সম্পত্তি প্রতি ক্ষতির যদি প্রচেষ্টা বা থাকে, তাহলে প্রতিরোধ সম্পর্কে সাহায্য চাইতে পারে। চারটা কথা বলছি, দুইটা ধারা, শান্তি চারটা, শৃঙ্খলা দুইটা রক্ষা করে। উপধারা, চারটা কথা, দুইটা আমি উপধারা, বলি স্যার, চারটা কথা। গ্রেপ্তার করতে, গ্রেপ্তার আসামি করতে, প্রলয় প্রতিরোধে, সরকারি সম্পত্তির ক্ষতিরোধে, দাঙ্গাহাঙ্গামা প্রতিরোধে। সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করতে। শুধু শুধু মাইক্রোফোন খুলিয়ে ক্লাসে নয়েজ সৃষ্টি করেন না, যে সুন্দর করে বলতে পারেন সেই বলেন। আচ্ছা, এই গেল 42 ধারা। এরপর আসেন 45 ধারা। 45 ধারা 5টা পয়েন্ট, কে শোনাবে? সময় নিয়েন না, স্যার আমি বলেন। শোনাই, 6টা পয়েন্ট আছে 42 ধারায়, সময় বলো। নেবো না। 45 ধারা হচ্ছে তোমার হচ্ছে জনসাধারণ ও মানে গ্রামের যে প্রধান তুমি এবং চুরি হিসাবরক্ষী, করতেছো কিনা কে তারপরে বুঝবে তোমার হচ্ছে কিভাবে? গ্রাম তুমি পুলিশ। সামনে আসো। না তার যারা পড়া এখানে বলবেন, আছে এরপর গ্রাম যারা পড়া পুলিশ, বলবেন তারা ভিডিওতে এসে পড়া বলবেন, অডিওর লোকের কোনো পড়া শুনবো না আমি। গ্রামের প্রধান, গ্রাম পুলিশ, তারপরে হচ্ছে গ্রামের চৌকিদার, তারপর চেয়ারম্যান মেম্বার, এরা যে আছে মানে 5-6 জন ব্যক্তি বিশেষ করে, এরা তোমার যে সংবাদগুলো দিবে, 6টা সংবাদ সম্পর্কে তারা দিবে, দিতে তারা বাধ্য থাকবে। সেই 6টা সংবাদ হচ্ছে, প্রথম হচ্ছে ক্রয় মাল ক্রয় বিক্রয়,
দুই নম্বর হচ্ছে তোমার ঘোষিত অপরাধী কিংবা পলাতক অপরাধী বিষয়। 3 নম্বরে হচ্ছে তোমার দাঙ্গা হাঙ্গামা। 4 নম্বরে হচ্ছে তোমার অপমৃত্যুর ক্ষেত্রে। 5 নম্বরে হচ্ছে তোমার বিদেশ থেকে যদি অপরাধ করে যদি বাংলাদেশে আমার গ্রামে এসে যদি বসবাস করে সেক্ষেত্রে সংবাদ দিবে। আর 6 নম্বরে হচ্ছে তোমার ওই শান্তি শৃঙ্খলা রক্ষার অনৈতিক জন্য যে যার দায়িত্ব ছিল। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে বাদল, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে বলেন 46 দ্বারা। আরে শোনেন, 42 থেকে কত পর্যন্ত ছিল? 67। তার মানে কিন্তু 46-এর ক খ গ ঘ এগুলো এর মধ্যে পড়ছে, তাই না? তাহলে তো আমি এগুলো থেকে পড়া ধরতেই পারি আপনাদেরকে। তাহলে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তা কার দায়িত্বে থাকবে? কত ধারা এবং কে সেটা হেফাজত করবে? কে? স্বাস্থ্য সুরক্ষা। 46-এর ঘ। স্বাস্থ্য সুরক্ষা 46-এর গ কার? যে ব্যক্তির হেফাজতে থাকবে সেই ব্যক্তি তার স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য দায়ী থাকবে। ওগুলো বইয়ে নাই দেখে এগুলো আমি বলছি সুন্দর করে প্রিন্ট করে বইয়ে গাম দিয়ে লাগাই ফেলতে, কারণ এগুলো আপনার লাগবেই। পুরোনো বই আছে যারা, তারা লাগিয়ে ফেলবেন। আচ্ছা, এরপরে তানিয়া তুমি বলো, যদি গ্রেপ্তারকৃত একজন ব্যক্তি তিনি একজন নারী, নারী হলে তার চিকিৎসা সংক্রান্ত আলাদা কি বিধান আছে? 46-এর হচ্ছে বাংলাটা ঘ ঘ উমো উমো। 46-এর ও। 46-এর ইটা মনে পড়ে, তো এই জন্য ইটাই বলতে গেছি স্যার। সমস্যা নাই, 46-এর ও বুঝতে পারছি। হ্যাঁ, তো হচ্ছে মহিলা হলে পারে হচ্ছে সনদপ্রাপ্ত ডাক্তারি মহিলা ডাক্তার দ্বারা তাকে হচ্ছে পরীক্ষা করাতে হবে, অথবা হচ্ছে মহিলা নার্স দ্বারা হচ্ছে পরীক্ষা করাতে হবে। হ্যাঁ, তার মানে আপনি মহিলা ডাক্তার দিয়ে তাকে চিকিৎসা করাবেন, না হলেও একজন নার্স থাকবে সঙ্গে। এরপরে বলো যে আর অন্যদের সবার জন্য প্রশ্ন। মনে করেন একটা আসামি গ্রেপ্তার করলেন, রেবেকা নামক আসামিকে গ্রেপ্তার করা হলো। রেবেকা খুবই গুরুতর অসুস্থ, এখন অসুস্থ, কোনোভাবেই আপনি কি ডাক্তার পর্যন্ত নিতে পারছেন না, তখন আপনি ম্যাজিস্ট্রেট আপনাকে আদেশ দিতে পারবে। কিভাবে কিভাবে তার চিকিৎসার ব্যবস্থা করবেন আপনি বলেন? ভিডিও ইতিহাস বানাইতে ইয়া পারে না দিতে হবে। মতিনে যে 10 টাকা দেখাইলেও তো লস নাই, ঠিক আছে। ইলেকট্রনিক ভিডিও লিঙ্কেজ, কথাটা কিন্তু ছিল ইলেকট্রনিক ভিডিও লিঙ্কেজ। কেউ একটু ভালো করে বলতে পারলেন না? ইলেকট্রনিক ভিডিও লিঙ্কেজের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলায় দেওয়ার ব্যবস্থা করবে, যদি ম্যাজিস্ট্রেট এটাতে পারমিশন দেয় তবে। আচ্ছা, তাহলে এটা ছিল 46-এর উমরেই প্রশ্ন। এরপরে আসেন গ্রেপ্তারের মেমোরেন্ডাম। আচ্ছা, কে যেন লিখছিলেন আমাকে যে স্যার মেমোরেন্ডাম কি, বুঝতে পারিনি। মেমোরেন্ডাম আমি বলি শোনেন, মেমোরেন্ডামটা আমার কাছে ছিল, এই মুহূর্তে পাচ্ছি না খুঁজে। গ্রেপ্তারের মেমোরেন্ডাম হলো মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। আপনি দেখবেন কোথা থেকে গ্রেপ্তার করলেন, কখন গ্রেপ্তার করলেন, কি অপরাধে গ্রেপ্তার করলেন, তল্লাশি করে কিছু পেলেন কিনা, তার স্বাক্ষর, সাক্ষীদের স্বাক্ষর, এরকম একটা ফরম্যাট আছে। আপনি যখন গ্রেপ্তার করবেন, যেহেতু এই ধারাগুলো পরে সংযোজিত হয়েছে, এগুলো আর কি একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারকে মজবুত করার জন্য এই ধারাগুলো সংযোজিত হয়েছে। এখানে বলা আছে গ্রেপ্তারকালে গ্রেপ্তারকারী অফিসার একটা মেমোরেন্ডাম তৈরি করবে, এটাকেই বলে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। ওই জন্য আমি সংক্ষেপে লিখছি MA। বুঝতে পারছেন? আপনারা এটা অনেকে বোঝেননি, আপনার প্রথম দিকের ক্লাসগুলো পাননি তো, তাই। তাহলে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসেন, এই যে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট তৈরি করতে হবে অন্য থানা এলাকায় যদি হয়, রাজু ভাইয়া কি বলবেন বলেন? আর একবার বলেন স্যার, ভালো বুঝতে পারিনি। যখন গুরুত্বপূর্ণ কথা বলি তখন মনোযোগ অন্যদিকে থাকে, তাই না? মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট, আপনি যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করলেন, কি কারণে গ্রেপ্তার করলেন, কেন গ্রেপ্তার করলেন, তার অপরাধের বিবরণ, সাক্ষীদের স্বাক্ষর, সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তির স্বাক্ষর, তার শরীর তল্লাশি করে কিছু পাওয়া গেল কিনা সেটা সাক্ষীদেরকে বুঝিয়ে দিলেন কিনা, এই সংক্রান্ত সকল তথ্য, এমনকি গ্রেপ্তারকারী অফিসারেরও স্বাক্ষর, সমস্ত তথ্য দিয়ে একটা কি করা হয়েছে, একটা সুন্দর একটা চিঠি তৈরি করা হয়েছে বলতে গেলে সোজা বাংলায়। এটাকেই বলে, এই পত্রটাকে বলে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট বা MA বলে। MA সংক্ষেপে আমি লিখছি MA। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি একটু খুঁজে পাই কিনা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। আপনাদের অনেকের কাছেই তো থাকতে পারে, একটু শেয়ার করে দেন গ্রুপে, তাহলেই তো হয়ে গেল।
আচ্ছা, এই ছিল 46-এর ক। এই যে গ্রেপ্তারের মেমোরেন্ডাম তৈরি করে ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক? 46-এর ক ধারা মোতাবেক। এটাও তার আইনগত অধিকার। একজন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত ঘন্টার মধ্যে আইনজীবী বা পরিবারের সাথে সাক্ষাতের সুযোগ দিতে হবে? 12 ঘন্টা। 12 ঘন্টার কমপক্ষে 12 ঘন্টার মধ্যে, তাই না? এটাও প্রথমেই বলা আছে, 46-এর কয়ে বলা আছে 12 ঘন্টার মধ্যেই যেন পরিবারকে সংবাদ দেওয়া হয় এবং তার আইনজীবীর সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। দুই জায়গায় দুইটা বলা আছে, দুইটাই কিন্তু টাইম কতদিন, কতক্ষণ? 12 ঘন্টা টাইম দেওয়া আছে, তাই না? আচ্ছা, মোটামুটি সংশোধিত ধারা তো হয়েছে আপনাদের, তাহলে আর সমস্যা নাই। কোন ব্যক্তিকে গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে আপনি দরজা জানালা ভেঙে প্রবেশ করলেন, তো আপনি প্রবেশের শর্ত কি? আপনাকে কি কি খেয়াল রাখতে হবে? কোনো পর্দানসীন মহিলা যদি থাকে তাহলে তাকে সরে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে। আচ্ছা, সঠিক উত্তর, ধন্যবাদ। এরপরের গালি প্রশ্ন আসেন, একজন ব্যক্তিকে গ্রেপ্তার কার্যকর করতে গেলেন, কথা বা কাজ দ্বারা সে আত্মসমর্পণ করলো না, তখন আপনি কি ব্যবস্থা অবলম্বন করবেন? দেহ ভুল স্পর্শ করবেন। করে আটক করতে হবে। দেহ স্পর্শ দেহ করে আটক স্পর্শ করবেন। করে আটক করতে হবে। এটা তো আপনার হইলো না, কথা বা কাজ দ্বারা আত্মসমর্পণ করলো না, সে দেহ স্পর্শ করে আটক করলেন, কোনোভাবে দেহ স্পর্শ করেও আটক করে ফেলতে পারলেন না, তখন কি করবেন? অর্থাৎ গ্রেপ্তার করার জন্য পূর্ব কলা সকল কৌশল কৌশল ব্যবহার করুন। অবলম্বন করতে হবে। এটা 46-এর 2-এর প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল 46-এর 2। অর্থাৎ আপনি সকল কৌশল, যেভাবে কাজ করলে আপনি তাকে অ্যারেস্ট করে ফেলতে পারেন, সকল কৌশলের মধ্যে এখন আপনি দৌড়ে তাকে ধাওয়া করবেন নাকি জনসাধারণের সাহায্য নিবেন, এটা তো আপনার কৌশল। সকল কৌশল অবলম্বন করে আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন। আচ্ছা, সে যদি গ্রেপ্তারে বাধা দেয়, গ্রেপ্তার হতে না চায়, সেই ক্ষেত্রে আর কি সকল কৌশল অবলম্বন করতে হবে, ঠিক আছে? অধস্তন কর্মকর্তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন, নির্দেশ দিবেন? কত ধারা? 56। 56 ধারা। 56 ধারা, ঠিক আছে। উত্তর, নাম ঠিকানা জানাতে অস্বীকৃতিকারী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলো, পরে আপনি তার কি করবেন? 57 ধারা মোতাবেক ধারা গ্রেপ্তার ব্যবস্থা করব। নিতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনি তাকে গ্রেপ্তার নাম ঠিক করলেন কিন্তু তার নাম ঠিকানা পাওয়া গেল না, তখন কি করবেন? ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করতে হবে। আচ্ছা, পুলিশ অফিসার গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দিবে, কে রিপোর্ট দেয়? কোন পদমর্যাদার কর্মকর্তা রিপোর্ট দেয়? কাকে রিপোর্ট দেয় গ্রেপ্তার সম্পর্কে? এটা হবে 61, 60, 62 62 ধারা, গ্রেপ্তার 62 তো সম্পর্কে রিপোর্ট দিবে। থানার ভারপ্রাপ্ত অফিসার হচ্ছে রিপোর্ট দিবে 62। কিন্তু আবার ওই যে আরেকটা আছে না, যে 60 ধারায় পুলিশ অফিসার হচ্ছে থানার অফিসার ইনচার্জ বা ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট করবেন, এটাও তো আছে 60। না না, গ্রেপ্তার সম্পর্কে এই ওটা তো আপনি 62 না, নিয়ে ওটা যাবেন। গ্রেপ্তারকৃত 60 ধারা ব্যক্তিকে ভিন্ন কোথায় হাজির কথা। করবে? ওটা হচ্ছে আপনি গ্রেপ্তার করে ওসির কাছে নিয়ে যাবেন, এটা হলো 60। আর 62-তে হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার এলাকায় কতজনকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো, কতজনকে মুচলেকা বা জামিন দিল, এই সংক্রান্ত তথ্য মেট্রোপলিটন কে এলাকা দিবে, হলে হ্যাঁ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকটে, জেলা হলে জেলা ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট করবেন। এটাই হলো রিপোর্ট 62 ধারা। তাহলে এখনো ভেতরে কিছু না কিছু ঝামেলা থেকেই গেছে, তাই না? একটু বুঝতেও সমস্যা। কয়টি উপায়ে কোনো ব্যক্তিকে ছেড়ে দেয়া যায়? 3টি উপায়ে। উপায়। জামিন, মুচলেকা, বিশেষ আদেশ। 63। জামিন, মুচলেকা, ম্যাজিস্ট্রেটের 63 বিশেষ আদেশ, 63 ধারা। গতদিন একটা প্রশ্ন আমাকে কে যেন লিখছে, স্যার আপনাদের সব ম্যাচ দেখি কিন্তু সবসময় রেসপন্স করার ইয়ে হয় না, ক্লাসে এগুলোর উত্তর দেই। লিখছে যে স্যার কি 497 ধারা বা 496 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো জামিন দিতে পারে কিনা? আছে না, ওসির কথা বলা আছে না? তাহলে দেখেন আমরা কত কি জানি না, তাই না? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্যই জামিন দিতে পারে, কেন পারবে না? এই কথা 496, 97 ধারায় বলাই আছে, পুলিশ জামিন দিতে পারবে। শিশু আইনের 52 ধারায়ও দেখবেন পুলিশ জামিন দিতে পারে। পুলিশ অফিসারের জামিনের ক্ষমতা আছে, তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন না তাই জানেন না, বা এগুলো প্রয়োগ নাই দেখে কেউ কি চাইবে যে আমি এগুলো জামিন দেই বা ইয়ে করি? কতটুকু পরিমাণে কি নির্ধারণ করবে, তাই না? এই জন্য কোর্টেই সাধারণত কোর্টে পাঠায় দেয়, সেখান থেকে জামিনের ব্যবস্থা হয়। কিন্তু আপনার ক্ষমতা নাই তা নয়, আপনারও ক্ষমতা আছে, একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনি এটা প্রয়োগ করতে পারেন। এইবার আসেন র্যাপিড প্রশ্ন, সর্বশেষ 5 মিনিট। আপনাদের কি কি পড়া ছিল পেনাল কোডের 106 থেকে 130 পর্যন্ত? এবার দেখি এই কয়টা ধারার কার কি মনে আছে।
106 থেকে 130, 107 থেকে ধরেন, তাই না? সহায়তার চ্যাপ্টার। বলেন, যদি কোনো কাজে, যে কাজে সহায়তা করা হলো সেই কাজের ফলাফল ভিন্ন হলো, তখন কি হবে? ফলাফল ভিন্ন। যে কাজে সহায়তা সেই কাজই সংগঠন, 113, কিন্তু ফলাফল ভিন্ন। 113। সহায়তাকারী দায়িত্ব 113, গুড। ফলাফল ভিন্ন হলে 113। সাধারণ অভিপ্রায়, ও আচ্ছা, এটা তো অন্যদিকে চলে গেল। অন্যদিকে চলে গেল। তোমাদের পড়া এইভাবে লিমিট থাকলে আমার জন্য ধরতে কষ্ট হয়, বুঝছো? 106 এর পরে জিজ্ঞাসা করবো, তাই না? আচ্ছা, দুষ্কর্মের সহায়তাকারী, দুষ্কর্মের সহায়তাকারী। 8। 108, 108 দুষ্কর্মের সহায়তাকারী। 108 এর ব্যাখ্যা 5টা কোন ব্যক্তি বলতে পারবেন? একটু হাত তোলেন দেখি। প্রথমটা মনে থাকে না স্যার, খালি গোলায় যায়। আচ্ছা যাও, মাফ করে দিলাম, সমস্যা নাই। এর পরের প্রশ্ন দেখেন, সময় নাই, 10টা 2 বাজে তো, অনেক রাত হয়ে যায় আবার। কতদূর পর্যন্ত ছিল? 130 পর্যন্ত। অবহেলাপূর্ণ কাজের দ্বারা, অবহেলা জনিত কোনো কাজের কারণে রাজবন্দী, যুদ্ধবন্দী পালিয়ে গেলে দণ্ড। 128, 130। না না 129, 129 হবে। ঠিক আছে, ঠিক আছে, পড়া হয়েছে, যাদের হয়েছে তাদের হয়েছে। এই রহিমা আপু কোথায়? রহিমা আপু, রহিমা আপুর জন্য প্রশ্ন। কেউ উত্তর দিবেন না? রহিমা আপুর জন্য প্রশ্ন। রাষ্ট্রদ্রোহ কাকে বলে? বলেন, রাষ্ট্রদ্রোহ কত ধারা? ধারাটা বললেই হবে। দেখেন, শুধু ক্লাসে আসে, চুপ করে থাকে, কথা শুনে বের হয়ে যায়। পড়া করা লাগবে না? এরপরের দিন থেকে সবার লিস্ট ধরে ধরে জিজ্ঞাসা করবো। মুক্তা, মুক্তা বন্ধু, তোমার জন্য প্রশ্ন, তুমি বলো। দাঁড়াও, তোমাকে একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করবো আমি। কি কঠিন জিজ্ঞাসা করবো? এর মধ্যে তো কঠিনই নাই তেমন। তুমি বলো, কোন ব্যক্তি রাষ্ট্র সৃষ্টির নিন্দা করলো? রাষ্ট্র সৃষ্টির নিন্দা, ইয়াসমিন আপু ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র সৃষ্টির নিন্দা, সার্বভৌমত্বের বিলোপ সমর্থন, কত ধারা? বলো। দণ্ড। সোজা ছিল প্রশ্ন। দুইটা তো ক ধারা, একটা 23-এর ক, একটা 24-এর ক। তাহলে উত্তর কি? 123-এর ক ধারা। 123 ক। লিয়াকত ভাই, আপনি বলেন যে অস্ত্র শস্ত্র এগুলো সংগ্রহ করলেন আপনি যুদ্ধ করার জন্য, অস্ত্র শস্ত্র, লোকজন এবং কি গোলা বারুদ সংগ্রহ করলেন, আপনার দণ্ড। অস্ত্রশস্ত্র অস্ত্র শস্ত্র, লোকজন, গোলা বারুদ সংগ্রহ 124। করলেন। 122, 122 যুদ্ধ। 121 কি করে 121-এর ক? 122, তানিয়া, 122, sorry। না 122, আমি তো 122, খালি প্রশ্ন উল্টা পাল্টা প্রশ্ন বুঝে বলছি। উত্তর দেওয়া, তাড়াহুড়া 122। কি আছে? অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 120-এর মালিয়া তুমি বলো, মালিয়া বলো তুমি। সরকারি কর্মচারী যদি কোনো, কি করে সরকারি কর্মচারী যদি কারাদণ্ড, কোনো দণ্ডনীয় অপরাধে ষড়যন্ত্র গোপন করে, দণ্ড কত? মাইক্রোফোন বন্ধ করে রাখলে লাভ আছে, এরপর দেখবানি। তাহলে সরকার যেটুক পড়া দেওয়া থাকবে সেইটুক কমপ্লিট করে আসেন। ইয়াসমিন আপু সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে, অনেক সুন্দর। 119, সরকারি কর্মচারী যদি ষড়যন্ত্র গোপন করে তার দণ্ড যাবে 119। নর্মালি যদি কারাদণ্ড হয় 20-এ, আর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হলে 18। 18, 20, মাঝখানে 19। এইভাবে এগুলো ধারা আপনি পড়বেন না? এগুলো গুরুত্বপূর্ণ না? বলেন। আপনি না গণউপদ্রব বাদ দিলাম, গণউপদ্রবের স্পেশাল অ্যাক্ট আছে, তাই না? বিশেষ ক্ষমতা আইন আছে না 1974, এটা দিয়ে অনেকগুলো ধারা কভার হয়ে যাবে, এই জন্য না হয় বাদেই দিয়ে ফেললাম। তারপরও 282 ধারা ইন্সপেক্টরশিপে আছে। সাব ইন্সপেক্টর পরীক্ষা দিলে আপনি কিভাবে এটা বাদ দেন? সুযোগ আছে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হইলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।